আমরা চলে যাচ্ছি হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের একটি ঘটনায়। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আশাবাদী বুট.com এর সমস্ত শ্রোতাবিন্দুরাও খুব ভালো আছেন। আমি আজকে একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি, যে ঘটনাটা খুব শীঘ্রই ঘটে গেছে। আজ থেকে প্রায় 3 সপ্তাহ হয়ে গেল। আমি একটি মাহফিলে গিয়েছিলাম, দোয়ার মাহফিল ছিল আমাদের পুরানো ঢাকায়। তো সেখানে আমি দোয়ার মাহফিলে যখন যাই, তো বিশেষ করে একজনের খুব পরিচিত, তার সাথে আমার দেখা হয়। সে আমাকে তার বাড়িতেও নিয়ে যায়। তো আমি তার বাসায় যাই এবং উনি আমাকে বলেন যে ওনার বাড়িতে বেশ অনেক দিন ধরে কিছু সমস্যা দেখা যাচ্ছিল। তো আমি বললাম, ঠিক আছে, আজকে তো আমি একটি দোয়ার মাহফিল আসছি, সময় খুবই কম আমার জন্য, আমি আজ দেখি এবং একটা ব্যবস্থা একটা দিয়ে বলতে আমি কিছু বলে যাচ্ছি নিয়ম কানুন। এই নিয়ম কানুনটা দেখে 2-3 দিন পরে আমার সাথে যোগাযোগ করবেন, আমি পরে আবার আসবো, এসে এটা দেখব। তো বিশেষ করে সেই দিন আমি তার ঘরে যখন যাই, তার ফ্যামিলির সকলেই আমার সাথে একটু আলোচনা কথাবার্তা গুলো বলে। তার একটি 12-13 বছরের মেয়ে আছে, ক্লাস 5-এ পড়তেছে। তো বিশেষ করে ও আমাকে অনেকগুলো কথা বলেছে ওর বাড়ির সমস্যার বিষয়টায়। রাত্রে ঘুমাবার সময় ওদের দরজাটা যখন বন্ধ করা হয়, খুব বারবার জোর দিয়ে খোলার চেষ্টা করে। এখন কে করে সেটা তারা জানে না, কিন্তু এটা তো ঘরের ভিতরে, বাহিরে না, যে এমন মেন গেট, এটা হচ্ছে ঘরের ভেতরে যে দরজা, ওনার বেডরুমে যে দরজাটা, সেইটার কথা বলা হচ্ছে। যে খুব এমন জোরালো শব্দ করে, খুলবার চেষ্টা করে, কিন্তু তারা খুব ভয় ভীতি পায় যে এই এমন করে দরজাটা খোলার চেষ্টা কে করতেছে। এমনি করে তাদের আরো কিছু ভয়ানক, গোসলখানা যখন ওরা যায়, দরজাটা ওইটাও নক করে। রান্না করতে যাওয়ার সময় কথার শব্দ পাওয়া যায়, কেমন একটি বাঁশি বাজালে, যেমন বর্তমানে আমাদের শীষ যে যাওয়াটা বলে, শীষ ময়লা আবর্জনা যখন নিতে আসে একটি বাঁশি বেজে বাজায়, হুইসেল, তো ঠিক এইরকম বাঁশি বাজাতে থাকে। এরকম নানান রকমের জিনিসগুলো হতে থাকে, যা খুব ভয়ঙ্কর। পরবর্তীতে আমি জিজ্ঞেস করলাম যে কোনো গন্ধের বিষয়, যেটা যে ভালো খুশবু আসে না বিশ্রী কোনো গন্ধ আসে। তো ওরা বললো আমরা খুব বিশ্রী গন্ধ পাই, এমন বিশ্রী গন্ধ পাই, কিন্তু বিশেষ আমরা এটা তালাশ করি কোথা থেকে আসে। সব রুমগুলো বা তাদের সব জায়গাতেই তালাশ করা হয়, নিচতলা, বাড়ির উপর, ছাদের চারপাশেই তারা খোঁজে এই বিশ্রী গন্ধটা কোত্থেকে আসে, কিন্তু তারা খুঁজে পায়নি। ঘর থেকেই তাদের বেশিরভাগই, যে ঘরটাতেই তারা প্রবেশ করে, প্রতিটা ঘর থেকেই দেখে যে বিশ্রী গন্ধ আসে। পরবর্তীতে আমি যখন ওনার বাসায় গিয়ে বসি, তাদের সাথে কথাবার্তা বলি, আমি সেদিন শুধু একটু নর্মালি হালকা তাদের বলে আসছিলাম যে আজকে এই কাজটা করতে হবে, এটা করবেন এবং 2-3 দিন পরে আমার সাথে যোগাযোগ করবেন। তো ভাইজান, পরবর্তীতে আমি যখন চলে আসলাম রাত্রেবেলা, যখন আমার ওই নিয়ম তারা করেছিল, পরের দিনই সকালবেলা আমাকে ফোন করেছিল যে গতকাল যে আমরা নিয়ম দিয়েছিলাম, তাদের জন্য একটি খুব ভয়াবহ পরিস্থিতি হয়েছিল। তার মেয়ে আমাকে বলল যে ওনারা রাত 9টা বা 10টার দিকে এই কাজগুলো করার পর থেকে তাদের কারো শরীরটা সুস্থ ছিল না। সকলের হঠাৎ করে ঘাড়ের থেকে নিয়ে মাথা প্রচন্ড ব্যথা। একজনে ভেবেছিল তাদের খুব প্রেশার উঠেছে, প্রেশার মাপতেছে, কেউ খুব দুর্বল হয়েছে, কেউ খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারে নাই, এবং আরো বিশেষ করে ঘর পুরো প্রত্যেকটা রুমগুলো অনেক গরম হয়ে আসলো এবং মনে হচ্ছে যে বেশি রকম খেপে গেল। তো বিশেষ ওই বাচ্চাটা তার বেডরুম, যে আমার সাথে কথা বলেছে, 12-13 বছরের যে একটা বাচ্চা 5-এ পড়ে, ও আমার সাথে যে বিশেষ করে এগুলো নিয়ে আলোচনা করলো, ও আমাকে বললো তার ঘর থেকে অনেকগুলো কথাবার্তা আলোচনা চলছে, ও তার ঘরে প্রবেশ করে এবং আমি যে নিয়মটা বলেছিলাম যে ওর ঘরেই কোরআনুল কারীম তেলাওয়াত ছাড়তে, সূরা বাকারাটা ছেড়ে দিতে, ওইটা করেছিল বলেই আজকে এমন অবস্থা হয়েছিল। তো ও আবার দেখতে গিয়েছিল যে সূরা বাকারা চলছে, কোরআন তেলাওয়াত, কিন্তু এত কথা কে বলছে ঘরটাতে।
এরকম কিছু নিয়ম ছিল। ওই ঘরটা তো খালি থাকার কথা। যখন গেল দরজাটা আপনি ঠিকই বন্ধ হয়ে গেল। এখন মেয়েটি খুব চেষ্টা করলো দরজা খুলবার, কিন্তু খুলতে পারেনি। এমন একটা বুদ্ধিমতী মেয়ে যে সে ও চিৎকার করলো আল্লাহু আকবার বলে। যখন আল্লাহু আকবার বলে চিৎকার করলো এবং মেয়েটি বললো যে খুব শরীরটা কাঁপতেছিল, কিন্তু দরজাটা ওর বাবা খুললো। খুলে বলছে, মা কি হয়েছে? ভয় পেও না, আমি আছি। মেয়েটি খুব কাঁপা কাঁপা সরে তার মাকেও সে ডাকলো। তার মা ছুটে আসলো, এসে তার মা জিজ্ঞেস করলো কি হয়েছে? বলে এই ঘটনা, দরজাটা বন্ধ হয়ে গেছিল, আমি খুলতে পারিনি। পরে বাবা খুলেছে। বলে বাবা খুলেছে? বাবা তো বাসায় এখনো আসে নাই, বাবা আসতে আরো দেরি আছে। তখন আরো একটি ভয় পেল। তখন আশপাশের সব খোঁজাখুঁজি শুরু করে দিল। তো মূলত সেই দিন তার বাবাও খুব দেরি করেই আসছিল, বাসায় ছিল না। তাদের একটি প্রোগ্রামে যাওয়া কথা ছিল, তারা যায়নি আমার কাজের জন্য, তারা ওই কাজ করেছিল। তার বাবা সেই দিন আরো খুব দেরি করে আসা। কিন্তু মেয়েটি যে ভয় ভীতি পেল এবং দরজাটা যে বাবা খুললো সেটা কে ছিল, মেয়েটি এখনো সেটা প্রশ্ন। এবং বাসায় আমরা ওই কাজগুলো করবার যখন বলেছিলাম, যখন ওই কাজ করবার সময় তাদের আরো খুবই অবস্থান ছিল। এখন তাদের এমন একটি প্রশ্ন ছিল যে ঘরে তাহলে এই জিন বা ব্ল্যাক ম্যাজিকের এটা কি কি ছিল তাদের ঘরে। তো পরবর্তীতে আমি গিয়েছি 2-4 দিন পরবর্তীতে আমি যখন যাই, সেখানে গিয়ে দেখি যে তাদের বিশেষ করে আজ নয়, বহুদিন যাবৎ ধরেই তাদের ক্ষতি করবার মতো তাদের খুবই কাছের নিকট মানুষগুলো ব্ল্যাক ম্যাজিক করে সেখানে জিন রেখেছে। যেই ঘর থেকে আমরা কিছু তাবিজের মতো কাগজ লেখা এগুলো পেয়েছি, বের করেছি, এবং আরো অনেক কিছু ব্ল্যাক ম্যাজিকের সরঞ্জামগুলো বের করে দেখালাম। চারদিকে তাদের ছড়ানো ছিটানো ছিল, বাড়ি ছাদের উপরে দেওয়া ছিল, তাদের বাড়ির নিচেও ছিল, চারদিক এইগুলো করে তাদের বাড়ির থেকে সমস্যা করেছিল যেন এইরকম ভয়ভীতিতে এই বাড়ির মানুষগুলো তারা না থাকতে পারে। এখনো তাদের ভিতরে কিছু সমস্যা হচ্ছে, যেটা আগের তুলনায় খুবই কম। তবে আমি একটু ব্যস্ততার কারণে পুরোপুরি কাজটা করতে পারিনি। তবে ইনশাল্লাহ পরবর্তীতে আবার যাব। কিন্তু ভয় হচ্ছে তাদের ঘরের ভিতরে সব সময়, এমনকি সকাল রাত দুপুর কোনো সময় নির্ধারিত নেই, যখন তখন তাদেরকে ভয় ভীতি তাদেরকে দেখায়। এবং মেয়েটা প্রকাশই দেখতে পারে যে তার মাথার সামনে অনেক সময় বা ঘরের যে কোনো একটি কোণের ভিতরে সাদা কাপড়ের মতো বা বিভিন্ন কাপড়, পুরো কাপড় দিয়ে ঢেকে একটি বিভৎস চেহারা সে মেয়েটি দেখতে পারে। তো ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই তাদের এই ব্যবস্থাটা করে দেব। আমি ব্যস্ততার জন্য যাওয়া হচ্ছে না, আমাকে আবারও যোগাযোগ করা হয়েছে। তো ভাইজান, আমার ঘটনাটা এখানেই বলা ছিল। ইনশাল্লাহ আমিও স্টুডিওতে আসবো এক সময়, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার, যারা ভৌতিক গল্প পছন্দ করেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং ভালো দলে আছেন। আমি মোহাম্মদ সবুর, আমার বাসা নাটোর লালপুরে। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করবো সেটা আমার নিজের সাথেই ঘটেছে 2020 সালের সেপ্টেম্বর মাসের 12 তারিখে। তো ঘটনাটি ঘটে লালপুর বাজারে। লালপুর হয়তো অনেকে চিনেন, নাটোর জেলার। তো আমি একদিন বাজারে যাচ্ছিলাম, যাওয়ার পথে আমার বন্ধুর সাথে দেখা, তার নাম রাব্বি। সে আমাকে বলে সে তার মামার বাড়ি যাচ্ছে, আমাকে তার সাথে যেতে হবে। তো আমি বললাম যে আমি বাজার থেকে বাসায় যাচ্ছি। চুল কাটছিলাম আমি তখন, চুল কেটে তো গোসল করি না, এইভাবে যাওয়া তো সম্ভব না। তো আমি গোসল টোসল করে তারপরে ফ্রেশ হয়ে একবার যাবো। তো সে বললো যে অনেক রাত হয়ে গেছে, এখন বাসায় যাওয়ার দরকার না, এইভাবে চল, পরে এসে হয়তো সকালে গোসল করবি, তো এমনটা কিছু বললো। পরে আমরা দুজন গেলাম। যাওয়ার পরে রাস্তায় হঠাৎ আমার প্রস্রাবের জন্য আমি প্রস্রাব করতে বসলাম রাস্তার পাশে। আর প্রস্রাব করলাম প্রায় 30 সেকেন্ডের মতন। তারপরে যখন আবার যাওয়ার জন্য আমি যখন উঠে আমার প্যান্টের চেনটা লাগিয়ে আবার যখন পিছনে ঘুরলাম, তখন দেখি রাব্বি আমার পাশে নাই। তো আমি তো অনেকটা ভয় পেয়ে গেছি, তার কারণ আমরা যেখান দিয়ে যাচ্ছিলাম আর যে রাস্তার পাশে তখন কেউ ছিল না, শুধু আমি আর রাব্বি ছিলাম। রাত আনুমানিক তখন 10টা বাজে। তারপরে আমি অনেক খুঁজলাম, আমার কাছে ফোন ছিল, তোকে আমি ফোন দিলাম।
ফোন দিয়ে ফোন রিসিভ করার পর আমি বললাম কি রাব্বি কই গেলি, হ্যান ত্যান শাসন তেরো নদী। তো ওই বললো যে আমি তো বাসায় আছি, কি তুই চুল কেটে বাসায় আসিস নি এখনো? তা আমি তো অবাক হয়ে গেলাম তখন যে কি ব্যাপার, ইয়ার্কি হয়তো ভাই ইয়ার্কি করতেছে, বন্ধুর সাথে এমন করেই। তা আমি বললাম ইয়ার্কি করার সময় না এখন, তাড়াতাড়ি চল তো বাসায় যেতে হবে, তো গোসল করতে হবে। তো আমাকে বললো যে রাব্বি আমাকে বললো যে তুই কি পাগল টাগল হয়ে গেছিস নাকি, যে যে চুল কাটবে, তুই তো আমাকে বলে গেলি যে আমি চুল কেটে বাসায় চুল কাটতে যাচ্ছি বাজারে। তো আমি বললাম আমি বাজার থেকে তো চুল কেটে আসলাম, তুই তো আমাকে নিয়ে এলি তোর মামার বাড়ি যাওয়ার জন্য, এখন আবার কই হারা পালাই আবার ইয়ার্কি করতেছিস। তো সে আমাকে বললো যে পাগল টাগল হয়ে গেছিস নাকি, গাঁজা মাজা খাইছিস নাকি, এমনটা কিছু বলে আমাকে মানে ইগনোর করতেছে। ওই হয়তো ভাবছে আমি আর কি করতেছি, কিন্তু আমি তো মনে করতেছে ওই আর কি করছে আমার সঙ্গে। তো আমি আর দেরি না করে তাড়াতাড়ি ওখান থেকে যেমন ব্যাগ যাচ্ছিলাম ব্যাগ চলে আসলাম। তো আমার শরীরে যত শক্তি ছিল আমি যত জোরে সম্ভব আমি বাসায় চলে আসলাম, আসাবার সরাসরি বাসায় থেকে সরাসরি আমি রাব্বির বাসায় চলে গেলাম। তারপর দেখি ও বাসাতে আছে, খাবার খাচ্ছিল। তো আমি শিওর হওয়ার জন্য তার আম্মুকে জিজ্ঞাসা করলাম যে রাব্বি এতক্ষণ কই ছিল? বললো যে ওই তো বাসায় ছিল, ফ্রি ফায়ার খেলতেছিল ফোনে। কি হয়েছে? তো আমি ঘটনাটা রাব্বির মাকে সবকিছু বললাম। তারপরে আমাকে আশ্বস্ত দিল যে এমনটা হতে পারে, অনেক রাত হয়েছে, এখনকার যুগ জামানা এমনিতে ভালো না, কখন কি হয় না হয় সাবধানে থেকো তোমরা। আর অনেক রাব্বিকে অনেক বকাবকি করলো যে তুই ওর সাথে যাসনি কেন। আমি বললাম আমার কোনো দোষ নাই, ওই ওকে আমি বলে গেছিলাম। তো আমি আবার বাজারের সাথে দেখা হয়ে গেল, তো আবার বললো যে ও নাকি আমার মামার বাড়ি যাচ্ছে, তো আমাকে নিয়ে যাওয়ার জন্য বললো। তো আমি ওর সাথে গেলাম, যাওয়ার পরে এই ব্যাপার। তারপরে আমি ওর রাব্বির মা আমাকে বাসায় রেখে আসলো, আমি তো অনেক ভয় পেয়েছিলাম, বুঝতে পারতেছিল। তো বাসার পরে আমি বাসায় তো সবাইকে বললাম। তারপরে আম্মু গোসল আর করলাম না, গোসল করার সময় সুযোগ পাই নাই। আমি ভাতও খাইনি সেদিন রাতে, আমি ঘুমাই পড়ছি ভাবে। ঘুমানোর পর সকালে আমার প্রায় 2 দিন শরীরে অনেকটা জ্বর ছিল। তারপরে যাই হোক সেরে গেছে। তারপর থেকে 3 বছর হলো আর কোনো ঘটনা ঘটেনি, মানে 3 বছর হলো কোনো এসবের বিষয়ে কোনোভাবে আর জড়াইনি। আর ওটা ভুলেও গেছি আমি। আর আমি ভূত শুনতাম আগে, আমার ভাই শুনতো, আমি ভাইয়ের সাথে শুনতাম, কিন্তু আমি নিজে কোনোদিন শুনিনি আমার ফোন থেকে। আমার ভাইয়ের ফোনে শুনতাম, আমি ভাইয়ের সাথে শুনতাম। তো যখন ভূত বন্ধ হয়ে যাওয়ার পরে ভূত.com শুরু হলো, তখন থেকে আমি আমার নিজের ফোনে শুনি। অনেক ভালো লাগে শুনতে, একটা এক প্রকার নেশা হয়ে গেছে কেমন জানি আমার, প্রত্যেক দিনে শোনা লাগে আর কি। লাইভ না শুনতে হলে ডাউনলোড করে শুনি। এই মুহূর্তে আমরা আশা করব যে আপনাদের সাথে একটা চমৎকার ঘটনা শেয়ার করব। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালোর দলে, এই জন্য আর জিজ্ঞেস করলাম না আপনি কেমন আছেন। আমি 2011 সাল থেকে নিয়মিত ভূত এফএম শুনতাম। যখন ভূত এফএম বন্ধ হয়ে যায় অন্য সবার মতো এটাও ছিল আমার জন্য খুবই একটা দুঃখজনক সংবাদ। তো আপনি যখন ভূত.com চালু করলেন, এটা আমাদের সবার জন্য একটা বড় একটা প্রাপ্তি। ভূত.com দীর্ঘজীবী হোক এই কামনা রইল। তো আমি সরাসরি ঘটনায় চলে যাই। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমার নাম আবেল হাসান, হোম ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ জেলার ঘিওর থানার তেরুশ্রী গ্রামে আমার বাসা। তো ঘটনাটি যার সাথে ঘটে এবং কি সঙ্গত কারণে আমি তার নাম এবং জায়গাটি বিশেষভাবে বলছি না। আর ঘটনাটি ঘটে আজ থেকে অনেক বছর আগে, এটা পাকিস্তান পিরিয়ডের একটি ঘটনা। আর এই ঘটনাটা আমি শুনেছি আমার আব্বুর কাছ থেকে। তো ঘটনার দিন একজন ব্যক্তি, তার নামটা আমি বলছি না, তিনি সে আমলে ছিলেন পেশায় একজন ইঞ্জিনিয়ার। তিনি ভীষণ সাহসী এবং জেদি টাইপের লোক ছিলেন, এবং তিনি কোনোভাবে প্যারানর্মাল কোনো ঘটনা ভূত এগুলা বিশ্বাস করতেন না। ঘটনার দিন তিনি একটি পার্শ্ববর্তী একটি গ্রামে যান একটা অনুষ্ঠানে। তো অনুষ্ঠানে থাকতে থাকতে অনেক লেট হয়ে যায়। উনি যখন বাসায় আসতে থাকেন তখন প্রায় রাত 12টা। আর ওনার আসার পথে একটি বট গাছ পড়ে। আর সেই সময় বট গাছকে নিয়ে অনেক কথাই প্রচলিত ছিল যে অনেকেই অনেক খারাপ কিছু নাকি বট গাছে দেখতে পায়। তো ওই বট গাছটা এলাকাবাসীর কাছে একটা হরর জায়গা নামে পরিচিত ছিল। উনি যখন ওই বাসা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তখন ওনাকে অনেকেই বলেছিল যে আপনি এত রাত হয়ে গেছে, তো আপনি থেকে যান, কিংবা আপনাকে এগিয়ে দেওয়া হোক, আপনার সাথে কেউ যাক। তো উনি এগুলা অগ্রাহ্য করে যে না, আমি একাই যেতে পারবো আর আমার থাকার দরকার নেই। তো
উনি রাস্তা ধরে যেতে থাকেন। আর সেদিন ছিল পূর্ণিমা, ভরা পূর্ণিমা। উনি যখন রাস্তা ধরে সামনে এগোতেছিলেন, উনি দেখেন যে রাস্তার দুপাশে চকে অনেক ঘোড়া। তো স্বাভাবিক ক্ষেত্রে এত রাতে এত ঘোড়া থাকার কথা না, যদিও অনেক সময় রাতের বেলা অনেকে ঘোড়া ছেড়ে দেয় ঘাস খাওয়ার জন্য, তবে সেদিনের ঘোড়ার পরিমাণটা অনেক বেশি ছিল। তারপরে উনি স্বাভাবিকভাবে ধরে নেন যে না, এত রাতে হয়তো বা থাকতে পারে। উনি নিজেকে সান্ত্বনা দিতে থাকেন। উনি যখন একটু একটু করে সামনে এগোতে থাকেন, উনি একটা জিনিস খেয়াল করেন যে ঘোড়াগুলো ওনাকে অনুসরণ করছে এবং কি ঘোড়াগুলো প্রায় ওনার সাথে তাল মিলিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। তো উনি বিষয়টা একটু অন্যরকম লাগে ওনার কাছে। তবু উনি নিজেকে সান্ত্বনা দেন, হয়তো বা কোনো একটা কারণে বা রাতের বেলা ঘোড়াগুলো ওনাকে কোনো কারণে হয়তো অনুসরণ করছে। তো চারপাশে খুরের আওয়াজ এবং কি ঘোড়ার চিৎকার, তার ভিতর দিয়ে উনি এগিয়ে যাচ্ছিলেন। তো এগোতে এগোতে যখন উনি বট গাছের সামনে চলে আসেন বা বট গাছের নিচে চলে আসেন, তখন সবচেয়ে ভয়ানক ঘটনাটি ঘটে। তো উনি দেখতে পান ওই বট গাছের নিচে আসার পর ঘোড়াগুলো ওনাকে চারপাশ থেকে ঘিরে ফেলে এবং কি ঘিরে ফেলে ওনাকে কেন্দ্র করে চক্রাকার করে ঘুরতে থাকেন। তারপরেও উনি নিজেকে ধরে রাখার চেষ্টা করেন এবং নিজেকে সান্ত্বনা দিতে থাকেন। কিন্তু একটা সময় উনি খেয়াল করেন যে ঘোড়াগুলোর হাঁটুর নিচের অংশ নেই। দ্যাটস মিন ঘোড়াগুলো শূন্যের উপর ভর করে ওনার চারপাশে ঘুরছে। তো এই জিনিসটা দেখার পর উনি আর নিজেকে কন্ট্রোল করতে পারেন না। উনি একটা চিৎকার দেন, চিৎকার দিয়ে সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলেন। পরবর্তীতে মানুষ ওনাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তো 3-4 দিন পর ওনার জ্ঞান আসে। জ্ঞান আসার পর উনি সবার সাথে ঘটনাটা শেয়ার করেন যে এরকম এরকম ওনার সাথে ঘটেছিল। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয়, উনি আর বাঁচেন না। তিনি তার কিছুদিনের মধ্যেই অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন। তো রাসেল ভাইয়া, ঘটনাটা খুবই ছোট এবং কি সম্পূর্ণ সত্য একটি ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনারা সবসময় ভালোর দলেই থাকেন আশা করি। আমি রাকিব কুড়িগ্রাম থেকে বলতেছি। এটা ভূত.com-এ পাঠানো আমার দ্বিতীয় ঘটনা। এই ঘটনাটা আমি শেয়ার করি আমার মেসের এক বড় ভাইয়ের কাছ থেকে। তিনি এক সময় মাদ্রাসায় অধ্যয়নরত ছিলেন। যাই হোক, তিনি এখন আর মাদ্রাসায় পড়াশোনা করেন না, এখন স্কুল লাইনে পড়াশোনা করেন। তার কাছ থেকেই ঘটনাটা শোনা, আজ থেকে 4 বছর আগে। যাই হোক, বেশি কথা না বলে আমি ঘটনায় চলে যাই। ঘটনাটা ঘটে আজ থেকে 4 বছর আগে। উনি যখন নতুন নতুন হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি হয়, আপনারা জানবেন হয়তো যে যারা হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করে তাদের একটা লজিং বাড়ির প্রয়োজন হয়, যেখান থেকে তারা 3 বেলা খাবার এনে মাদ্রাসায় এনে খায়। সেই জন্য তাকে একটা লজিং বাড়ি খোঁজা লাগছে এবং লজিং বাড়ি খুঁজতে খুঁজতে মাদ্রাসা থেকে 2 কিলোমিটার দূরে একটা জায়গায় একটা লজিং বাড়ির সন্ধান পেয়েছে। মানে তাদের লজিং বাড়ি মাদ্রাসা থেকে 2 কিলোমিটার দূরে। রাসেল ভাই, ওই লজিং বাড়ি থেকে মাদ্রাসার দূরত্বের রাস্তাটা এরকম যে কিছু দূর এগোলে 2 কিলোমিটারের মতো রাস্তা, আপনার 1 কিলোমিটার রাস্তা হলো জনবহুলপূর্ণ, আর 1 কিলোমিটার রাস্তার এক পাশে অনেক জঙ্গল আর এক পাশে অনেক বাঁশঝাড়। সকালে ভাত এনে মাদ্রাসায় এনে খেতে হতো, দুপুরেও ভাত এনে মাদ্রাসায় খেতে হতো। কিন্তু রাত্রে যখন সে সেখানে যেত, সেখানে তার সাথে তার এক ভাই যেত। তার ভাইটার নাম ছিল মেবি সুমন ভাই। তার সাথে সুমন ভাই প্রতিদিন রাতে তার সাথে লজিং বাড়ি যেত, সেখান থেকে ভাত এনে আবার তারা একসাথে আসতো। এভাবে প্রথম কয়েকদিন কাটার কিছুদিন পরে একদিন ওই বড় ভাই আর সুমন ভাই যাওয়ার পর যখনই জনবহুলপূর্ণ রাস্তা 1 কিলোমিটার রাস্তা পার হওয়ার পর সুমন ভাই তাকে বলে যে আমি এইখানে দাঁড়াই, আমার একটু কাজ আছে, তুমি যাও খাবার নিয়ে আসো, আমি এই জায়গায় আসি, এখান থেকে আমরা আবার একসাথে মাদ্রাসায় ফিরবো। যে কথা সেই গাছ, তিনি চলে যায় খাবার আনতে এবং খাবার নিয়েও আসে।
দেখে সুমন ভাই সেখানে দাঁড়িয়ে আছে। সে বলে যে তাহলে চলেন। তখন তারা একসাথে হাঁটতে থাকে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করে যে কিছু একটা পোড়া পোড়া মানে গন্ধ। তারপরে সুমন ভাই তার থেকে অনেক দূরত্ব বজায় রেখে হাঁটাহাঁটি মানে তার সাথে হাঁটছে। কিন্তু স্বাভাবিকভাবেই সুমন ভাই যখন তার সাথে যেত এবং মাদ্রাসায় ফিরতো, তারা গল্প করতে করতে যেত যাতে কারো ভয় না লাগে, তারা স্বাচ্ছন্দ্যে মাদ্রাসায় ফিরতে পারে। কিন্তু সেদিন সে লক্ষ্য করলো যে সুমন ভাই অনেক দূরত্ব বজায় রেখে চলছে, কোনো কথা বলছে না। হঠাৎ তার ফোনে রিং বাজলো যে সুমন ভাই। এটা দেখে তো সে হতভম্ব হয়ে গেল। তারপরে সুমন ভাইয়ের দিকে তাকালো, কিন্তু সে লক্ষ্য করলো যে সুমন ভাইয়ের হাতে কোনো ফোন নেই। সে প্রথমে ভেবেছিল যে তার ফোন হয়তো বা চুরি হয়েছে, যার কারণে ফোন দিছে। যাই হোক, সে ফোনটা ধরার পর যখনই সুমন ভাই ওই পাশ থেকে বলে যে এই তুমি কই, আমি তোমার জন্য সেই কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তুমি এখন আসতেছো না কেন? সেই মুহূর্তেই সে হতভম্ব হয়ে যায়। হতভম্ব হয়ে যখনই পিছনে তাকায় তখন দেখে যে সুমন ভাই অনেক দূরে দাঁড়াইছে, তার সাথে আর হাঁটছে না। এবং সেখান থেকে একটা এত জোরে একটা এমন বিকৃতপূর্ণ হাসি দিচ্ছে। হাসি দেওয়ার ফলে ওই সে বড় ভাই অনেক ভয় পেয়ে অনেক চিৎকার দেয়। চিৎকার দিয়ে দৌড়ে কোনো জনবহুলপূর্ণ এলাকায় কোনো একটা জায়গায় যেয়ে সে অজ্ঞান হয়ে পড়ে। তারপরে গ্রামবাসীরা তাকে সেখান থেকে উদ্ধার করে মাদ্রাসায় পাঠিয়ে দেয়। মাদ্রাসায় পাঠানোর পর হুজুররা তাকে প্রশ্ন করে যে কি হয়েছিল। তারপর সে সব ঘটনা খুলে বলে হুজুরদের। পরে হুজুর তার শরীর বন্ধ করে দেয়। এবং তারপরে রাসেল ভাই কি হয় যে এই ঘটনাটার 3 থেকে 4 দিন পর আরেকদিন তারা রাত্রে খাবার আনতে চায়। সেই দিন সুমন ভাইয়ের সাথে তার আরো দুই ভাই ছিল, ওই মাদ্রাসারই 2 বড় ভাই। তারা 3 জনই মূলত ছিল হাফেজ। তারা 3 জন গল্প করতে করতে ওই লজিং বাড়িতে যায়। রাসেল ভাই আরেকটা কথা বলে রাখি যে লজিং বাড়ি যাওয়ার পর তারা সিদ্ধান্ত নেয় যে তাদের আরো এক বড় ভাই ছিল সেই মাদ্রাসায়। সেই বড় ভাই তাদের ওই লজিং বাড়ির থেকে 5 মিনিট দূরে একটা মাদ্রাসায় ইমামতি করে। তারা সবাই ভাবে মানে সবার ইয়ার মতে তারা 3 জনই লজিং বাড়ি থেকে ভাতটা নেওয়ার পর ওই মাদ্রাসায় তার বড় ভাইয়ের সাথে দেখা করতে যায়। তার বড় ভাই ছিল ওই মসজিদের ইমাম। তারা সেখানে গিয়ে তার বড় ভাইয়ের সাথে গল্প করতে করতে অনেক রাত হয়, রাত 10টার মতো বেজে যায়। আর জানেনই তো গ্রামের দিকে আসলে রাত 10টা মানে অনেক রাত। আমাদের শহরের একটা বা 2টা এরকম একটা অবস্থা। যাই হোক, 10টা বেজে যায়। তারা 3 জন রাস্তা দিয়ে আসতে শুরু করার পর আপনার সুমন ভাই হঠাৎ দাঁড়িয়ে বলে যে তোমরা কি একটা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ কোনো মহিলার? তারপরে সবাই খেয়াল করে দেখে যে একটা কান্নার আওয়াজ আসতেছে, যে কেউ মারা গেলে যে আর্তনাদ করে কান্না করে গ্রামের মা চাচিরা, সেইভাবে কান্না করতেছে কোনো একটা মহিলা। তারপরে কান্নার আওয়াজ উপেক্ষা করে সামনের দিকে আগাতেই লক্ষ্য করে যে একটা মহিলা তাদের সামনে কোনো একটা গাছের আড়াল থেকে সামনে এসে সামনে হুট করে এসে পড়ে। তারা প্রথমে ভাবছিল যে এটা হয়তো বা কোনো পাগল টাগল হবে। তারপর তারা লক্ষ্য করে যে ওই মহিলাটার পরনে ছিল আপনার লাল শাড়ি এবং তার চোখ ছিল পুরো লাল, আগুনের মতো জ্বলজ্বল করতেছিল এবং তাদের দেখে অনেক বিকৃতি হাসি দিচ্ছিল। বিকৃতি হাসি দেওয়ার পর আপনার সেই মহিলাটা সবাইকে ভয় দেখানো শুরু করে। রাসেল ভাই তারা 3 জনই যেহেতু হাফেজ ছিল, আর ওই বড় ভাইটা যেহেতু তার গা বন্ধ করা ছিল, হুজুরা আগেই বন্ধ করে দিছিল। বন্ধ করে দেওয়ার পর আমাদের সেখানে তাদের এক বড় ভাই ছিল, বড় ভাইয়ের নাম আমার ঠিক মনে নাই। উনি হাফেজ ছিল এবং উনি অনেক সাহসী ছিলেন। সাহসী থাকার কারণে ওই বড় ভাইয়ের হাতে যে টিফিন বাটি ছিল, স্টিলের টিফিন বাটিতে করে খাবার আনতো রাত্রে।
সেটা অনেক দোয়া কালাম পরে ওই টিফিন বাটিটা নিয়ে ওই মহিলাটার দিকে ছুঁড়ে মারে। ছুঁড়ে মারার পর মহিলাটা দৌড়াতে দৌড়াতে চলে যায় এবং বলে যে তোদের অনেক খারাপ কিছু হবে, তোরা আমার সাথে এটা ঠিক করিস নাই। তারপরে তারা সবাই মাদ্রাসায় চলে যায়। তারপর তারা চারজনে অনেক জোরে একটা দৌড় দেয়, দৌড় দিয়ে দুইজন অজ্ঞান হয়ে যায় সেখানে। তার মধ্যে আমার বড় ভাইটা অজ্ঞান হয়ে গেছিল। তারপরে যখন তাদের জ্ঞান ফেরে সে আর ওই লজিং বাড়িতে খাবার আনে না এবং অনেক বড় কবিরাজ হুজুর দেখিয়ে তারপরে এই সমস্যাটা সমাধান করে। তারপরে সে ওই মাদ্রাসা পড়া ছেড়ে দেয় এবং বর্তমানে সে স্কুল লাইনে অধ্যয়নরত আছে। রাসেল ভাই, এই ছিল ঘটনা। আশা করি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবে। রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনারা সবাই ভালোর দলেই থাকেন। আমি রাকিব, কুড়িগ্রামের রৌমারী উপজেলা থেকে বলছি। আজকে আমি আরেকটা ঘটনা শেয়ার করব। এটা আমার নিজের মামার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আর সঙ্গত কারণে আমার মামা এখন আর বেঁচে নেই, যার কারণে আমি পরিচয় বলছি না। যাই হোক, বেশি কথা না বলে আমি ঘটনায় চলে যাই। ঘটনাটা ঘটে আমার মামার সাথে আজ থেকে 25 বছর আগে। আমাদের নানার অনেক জমি জমা ছিলেন। জমি জমা থাকার কারণে আমার বড় মামার সেই জমি জমাগুলো দেখাশোনা করতে হতো। জমি জমা দেখাশোনার পাশাপাশি জমিতে পানি দিতে হতো। পানি দেওয়ার জন্য দিনে মেশিনে পানি উঠতো না, সেই জন্য রাত জেগে জমিতে পানি দিত। রাসেল ভাই, আপনারা জানবেন যে গ্রামের যে জমি জমাগুলো, যাদের অনেক জমি জমা থাকে, তারা জমির মাঝখানে একটা কুড়ি ঘরের মতো বানায়। কুড়ি ঘরের পাশে তাদের মেশিন থাকে, সেখানেই তারা রাত থাকে যাতে মেশিন চুরি না হয়ে যায়। যাই হোক, মামা অনেক রাত জেগে ক্ষেতগুলোয় পানি দিত। পানি দেওয়ার পর ওই কুড়ি ঘরের বাইরে কাঁথা পেতে সেখানেই শুয়ে পড়তো। চাঁদের আলো, অনেক বাতাস, সেখানে শুয়ে পড়তো গরমের সময়। এমনই একদিন গরমের দিনে মামা সেচে পানি ছেড়ে দিয়ে শুয়ে থাকার এক পর্যায়ে তাকে একটা স্বপ্নে একটা মানুষ, অনেক বড়, দাড়ি টুপিওয়ালা, হবে 10-12 ফুট, তাকে স্বপ্নে এসে বলতেছে যে তুই আমার রাস্তা থেকে সরে যা, তুই আমার রাস্তার সামনে আমার চলার পথে বাধা হয়ে আছিস। এভাবে বলার পর স্বপ্ন থেকে যখন জেগে ওঠে তখন মামা অবাক হয়। পরে আবার ভাবে যে হয়তো বা উল্টাপাল্টা কিছু ভেবে ঘুমাইছিল, সেই জন্যে এরকম স্বপ্ন দেখছে। যাই হোক, ওইরকম কিছু পাত্তা দেয় না। আসলে একটা কথা বলি, ওই সময় মামা ছিলেন একটু কবিরাজ টাইপের, একটু হুজুর টাইপের। এই ঘটনাটা মামির সাথে শেয়ার করে পরের দিন। পরে মামি অনেক ভয় পাওয়ার পরে বলে যে তোমার রাত করে আর পানি দিতে যাওয়ার আর কোনো দরকার নাই। মামা বিষয়টা ওইরকম ভাবে নেয় না, স্বাভাবিকভাবেই নেয়, যেহেতু এর আগে মামার সাথে এরকম কখনো হয় নাই। যাই হোক, দ্বিতীয় দিন এরকম মামা একইভাবে পানি ছেড়ে দিয়ে বাইরে কুড়ে ঘরের বাইরে শুয়ে থাকার পর আবারও সেই একই স্বপ্ন। একটা বৃদ্ধ লোক মামাকে বলতেছে যে তুই এখানে আমার পথের বাধা হয়ে আছিস, তুই এখান থেকে চলে যা। এরকমভাবে মামাকে টানা 3 দিন স্বপ্নে একই কথা বলে। যখন 3 দিন স্বপ্নে একই কথা বলে, মামা তাও এরকম কোনো একটা গুরুত্ব দেয় না। গুরুত্ব না দেওয়ার কারণে চতুর্থ দিন যখন মামা এরকম শুয়ে থাকার পর একটা পর্যায়ে রাত হবে 1টা অথবা 2টায়, এই সময় মামার ঘুম ভেঙে যায়। যেহেতু গ্রামের মামা 10টার ওইদিকে পানি ছেড়ে দিয়ে ঘুমাইছিল, সেই জন্যে 1টা-2টার ওইদিকে মামার ঘুম ভেঙে দেখে যে ওই গ্রামের যে ওই ক্ষেতের সাইড দিয়ে একটা রাস্তা চলে গেছে, ওই রাস্তায় একটা পা, আর মামাদের ক্ষেতের মধ্যে একটা পা, আর মাথাটা অনেক আসমানের দিকে, অনেক বিশাল দানবাকৃতির একটি মানুষ মামার উপরে অনেক মুস্কি হাসছে মামাকে দেখে। সেই মুস্কি হাসি নয়, হাসিটা এমন যে কেউ দেখলে অনেক
ভয় পাবে। সেই সময় মামা দাঁড়িয়ে যাওয়ার পর ওই লোকটা বলে যে তোকে আমি কতবার বলেছি যে আমার রাস্তা থেকে সরে যায়, এটা আমার চলাচলের রাস্তা, এখানে তুই ঘুমাস না, তুই ঘুমাস, সেই জন্য আমার চলাচলের বাধা হয়। পরে মামা অনেক ভয় পাওয়ার পরেও মামা শান্ত থেকে সে বলে যে হ্যাঁ আমি এখান থেকে চলে যাব, আমাকে একটু সময় দিন, আমি একটু আসতেছি। তখন মামা পাশে ড্রেনের ওইখানে যায়, ড্রেনের ওইখানে গিয়ে উঁচু করে, উঁচু করা দেখে ওই দানবাকৃতির জিন বা যেটাই সেটা অনেক হাসে, মুসকি বা খিলখিল করে হাসে আর বলে যে তুই উঁচু করে কোনো লাভ হবে না, আজকে তুই এখান থেকে যেতে পারবি না, কারণ তোকে অনেকবার আমি সতর্ক করেছি স্বপ্নে। মামা উঁচু করে এই জন্যেই যে উঁচু করলে কোনো অসুরেরই কাছে আসতে পারে না। মামা উঁচু করে দোয়া পড়া শুরু করে দেন। দোয়া পড়া শুরু করে দেওয়ার পর সে বলে যে আমি এখন থেকে আর তোমার রাস্তায় শুয়ে থাকবো না, আমি অন্য জায়গায় এই কুড়ে ঘরটা নেব। এভাবে বলার পর সে আর না মানার পর মামা অনেক জোরে একটা দৌড় দেয়, কিন্তু দৌড় দেওয়ার পরে ওই দানবাকৃতিটা মামাকে অনেক উঁচু থেকে রাস্তার মধ্যে ফেলে দেয়। ফেলে দেওয়ার পর মামা সেখানে সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস হয়ে যাওয়ার পর সবাই সকালে মামাকে ওই রাস্তার পাশ থেকে উদ্ধার করার পর মামার অবস্থা অনেক খারাপ হয়। মামা কথা বলতে পারে না প্রায় 2-3 মাস, হাত পা নাড়াতে পারে না, যাকে বলে যে প্যারালাইজড হয়ে থাকে। অনেক কবিরাজ দেখানোর পরেও মামা ঠিক হচ্ছিল না। এক সময় সবাই ভাবছিল যে মামা হয়তো বা মারা যাবে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে মামা পরে সুস্থ হয়ে উঠেছিল। কিন্তু মামা বর্তমানে আর বেঁচে নেই, তিনি 2015 সালের দিকে মারা যায়। যাই হোক রাসেল ভাই, এই ছিল আমার মামার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার, যারা ভৌতিক গল্প পছন্দ করেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। প্রিয় রাসেল ভাই এবং শ্রোতা বন্ধুরা, আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি। আমি আপনাদের FM থেকে শুরু করে .com-এর প্রত্যেকটা এপিসোড আমি শুনেছি। আমার অত্যন্ত প্রিয় একটি প্রোগ্রাম, তার জন্য ধন্যবাদ রাসেল ভাই আপনাকে এই প্রোগ্রামটা এত সুন্দরভাবে সবাইকে শোনানোর জন্য। তো আমি আমার নামটা এখন বলতে চাই না, কারণ একটা সমস্যা আছে। তো কারণ আমি যেটা নিয়ে যে স্টোরিটা শোনাবো সেখানে আমার নামটা আসতে একটু সমস্যা হতে পারে। তো যাই হোক, আমি ঘটনায় আসছি। আমার বাবা ওয়েস্ট বেঙ্গল পুলিশে কর্মরত। তো বাবার চাকরির বদলির কারণে আমাদেরকে পুলিশ কোয়ার্টার ছেড়ে দিতে হয়েছিল। তো পুলিশ কোয়ার্টার নিয়েও অনেক কাহিনী আছে, সেটা আপনাকে পরে কোনো একটা সময় পাঠিয়ে দেবো। তো কোয়ার্টার যেহেতু ডিস্ট্রিক্ট চেঞ্জ হয়ে যায়, যার জন্য আমাদের কোয়ার্টারটা ছেড়ে দিতে হয়, বাবা যেহেতু পোস্টিং হয়ে যায় অন্য জায়গায়। তো আমরা কোয়ার্টার ছেড়ে দিয়ে একটা ভাড়া বাড়িতে নিই। তো ভাড়া বাড়ি একটা বর্ণনা আপনাদের দিয়ে দিই। বাড়িটি হচ্ছে মুর্শিদাবাদে আমরা নিয়েছি বাড়িটা, আমাদের পাশের জেলা, পাশের ডিস্ট্রিক্টে। তো সেখানে ওই বাড়িটা হচ্ছে একতলা বাড়ি, বাড়ির ছাদ আছে, মানে ছাদ আছে কিন্তু ছাদে ওঠার কোনো সিঁড়ি নেই, না বাইরের দিক থেকে না ভেতর দিক থেকে। 2টো রুম, একটা বারান্দা, কিচেন বাথরুম বাড়ির সাথে সেপারেট। তো বাড়িটা চেনকে আমরা নিই। বাড়িটা নিয়ে আমার আগে ওই বাড়িতে যারা ভাড়া ছিল আর কি, তারা বলেছিল যে বাড়ির সামনে একটা ফুল গাছ আছে, যে ফুল গাছটা যেন কাটা না হয়। তো আমরা দেখছি না পুজো আছে হয় বাড়িতে, তো ফুল গাছ তো দরকার, ঠিক আছে কাটা হবে না। তো আমরা কোনোভাবে সেই বাড়িটা নিয়ে নিই ভাড়া। তো প্রথম 3 দিন কোনো সমস্যাই হয়নি, বেশ বাড়িটাতে আমরা ছিলাম, ভালো হয়েছিলাম। তো একদিন রাত আনুমানিক 2:30 বাজে, 2:35 কি 36 এমন টাইমে আমি ফেসবুক দেখছিলাম, ফেসবুক হোয়াটসঅ্যাপ আমার রাতে দেখা অভ্যেস আছে এরকম। তো আমি পাশে ঘরে ঘুমাই। তো
তো পাশের ঘরে শুয়েছিলাম, তো সেই সময় হঠাৎ আমাদের ছাদের উপর একটা আওয়াজ হয়, মানে সে পায়ে এসে হেঁটে যাওয়ার আওয়াজ হয় না, যেমন এই তুম 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 করে একটা আওয়াজ, কিন্তু সেই হেঁটে যাওয়া আওয়াজটা থেকে থেকে যেমন ধরুন এরকম খানিকটা দুম ধুম ধুম। সব থেকে মজার ব্যাপার হচ্ছে ওই যদি হনুমান, আমরা ফার্স্ট ভেবেছিলাম যে হনুমান হবে, তো হনুমান হলে তো লাফাবে বা জোরে জোরে আওয়াজ হবে বা তাড়াহুড়ো করে আওয়াজ হবে বা থেমে যাবে, কিন্তু আওয়াজটা সেরকম ছিল না। আর আওয়াজটা আসছিল আমাদের বাড়ির, আমার এখনই গায়ে কেমন কাটা দিচ্ছে, তো বাড়ির উত্তর পশ্চিম কোনাকুনি করে আওয়াজটা হচ্ছিল, মানে হেঁটে যাচ্ছিল যেন কোনো কিছু, সেটা বোঝা যাচ্ছিল। তো আমি প্রথম দিন ভয়ে পাশের ঘরে মায়ের কাছে চলে আসি, তো মাকে সিংকে রাতে কিছু বলিনি। তো পরের দিন সকালে মাকে বলি এই ব্যাপার, মা বলছে ও কিছু না, তো মনের ভুল, ছাদের উপর হয়তো হনুমান উঠতে পারে, আপনার হনুমানের একটু উৎপাত আছে, হনুমান উঠতে পারে। তো আমাদের বাড়ির পাশে একটা বাড়ি ছিল, দোতলা বাড়ি ছিল, আর আমাদেরটা হচ্ছে একতলায় ছিল আর কি। তো পরের দিন আমাকে রিটার্ন কৃষ্ণনগর আসতে হয়েছিল, যেখানে এখন মানে যেখানে আগে আমরা থাকতাম। তো আমার যেহেতু হঠাৎ করে কোয়ার্টার ছেড়ে দিতে হয়, আমাদের পুলিশ কোয়ার্টার হঠাৎ করে ছেড়ে দিতে হয়, তো আমার টিউশন তারপর কলেজ সব ওখানে ছিল। তো আমাকে একদিনের জন্য একটা বন্ধু বাড়িতে থাকতে হয়েছিল। তো সেদিনকে রাত্রের বেলা আনুমানিক 3:30টার দিকে মা আমাকে ফোন করে যে এরকম আওয়াজ হচ্ছে, তুই যেটা বলেছিলিস সেটা ঠিকই, সাথে আওয়াজ হচ্ছে। আমি বললাম তুমি চিন্তা করো না, আমি কালকে সকালেই চলে যাচ্ছি। দেন আমি কালকে পরের দিন সকালেই গেলাম। মা তো প্রচন্ড ভয় পেয়েছিল, তো মা আমাকে সব ঘটনা বললো। মা বললো রাত 2:30 দিয়ে মায়ের হঠাৎ করে ঘুম ভেঙে যায় আর আওয়াজে। তো তারপর মাও সেই আওয়াজটা শুনতে পারে যে এরকম ঘরের এক কোণা থেকে আরেক কোণা এরকম কি যেন হেঁটে হেঁটে যাচ্ছে, মানে ঘন ঘন পায়ের ইয়েও না আর বেশি তাড়াহুড়োও না, মানে বেশি তাড়াহুড়ো করে হাঁটছে না আর খুব দেরিতে হাঁটছে, যেন কোনো জম্বি হাঁটলে যেমন আওয়াজ হয় না, ঠিক সেরকম আওয়াজ হচ্ছিল। তো এই ঘটনাটা আমরা আশেপাশের লোকজনকে বলি যে বাড়িতে এমন কিছু হয়েছে কি বা এমন কিছু হয়েছে কিনা। তো আশেপাশের লোকজন কিছু বলতে পারে না, তারা বলে না এমন তো কিছু হয়নি, এর আগে ভাড়াটে যারা ছিল তারা তো কিছু বলেনি কখনো। তো আমরা যেদিনকার মতো বিষয়টা নিয়ে কিছু নাড়াঘাটা করলাম না। তো যেদিনকে আমি ফিরি, তো সেদিনকে রাত্রেবেলাতেও আমি ঠিক সেম আজ পাই রসুল ভাই, রাত আনুমানিক 2:30 থেকে 3:30 ভোরের আজান, মানে ফজরে আজান দেওয়ার আগে অব্দি আওয়াজটা হয়, আজান দেওয়ার পর আর কোনো আওয়াজ হয় না। তো আমি তো কনফার্ম হয়ে গেছি যে এটা, মানে আজান দেওয়ার পর যখন আর আওয়াজ হয় না তখন আমি কনফার্ম হয়ে গেছি যে এটা কোনো সাধারণ জিনিস হতেই পারে না, এটা একটু অন্যরকম জিনিস। ও তারপরে আমাদের জন্মাষ্টমী শুরু হয়। তো এরকম প্রায় রোজ রাতে হতো ভাই, প্রায় রোজ রাতে আমাদের সাথে আওয়াজ হতো। একবার আমি সন্ধ্যাবেলায় ঘরের বাইরে যাই, কারণ সেই সময় মা বাথরুম থেকে একটা আওয়াজ পায়, যেন কেউ মানে বাথরুমে বসে আছে, মানে আওয়াজ করছে আওয়াজ, এরকম আওয়াজ আসছিল। তো মা তো ভয়ে ঘরের রুমে চলে এসেছিল, কারণ কিচেনের বাথরুমটা প্রায় লাগোয়া, তো কিচেন থেকে দৌড়ে ঘরে চলে এসেছিল। তো আমি মাকে বোঝানোর চেষ্টা করি যেটা মনের ভুল, এটা এমন কিছু না, ও কিছু হবে না। তো একদিন সেদিনকে রাত্রেবেলা আবার আমিও মানে বাথরুম করতে উঠি প্রায় রাত 1টা নাগাদ। আমিও বাথরুমের ভেতর থেকে মানে বিড়ি বা সিগারেট এমন জাতীয় গন্ধ পাই। তো আমাদের বাড়িতে মেম্বার বলতে আমার বাবা, মা আর আমি। বাবা তো চাকরির জন্য সবসময় ক্যাম্পেই থাকে, সো আমি আর মা আর আমার স্মোকের অভ্যেসটা নেই, সো আমি তো করবো না, করলে আমি জানতাম যেটা আমি করেছি। তো একটা স্মোকের গন্ধ আসছিল, সো আমি ভাবলাম হয়তো আশেপাশে কেউ হয়তো করতে, কিন্তু এত রাতে কে স্মোক করবে। আর আমাদের পাশের বাড়িতে যা থাকে 3টে মেয়ে, আর ওরা 3 বোন, আর তার বাবা স্মোক করেন না, মা। তো মেয়েরা রাতে যে স্মোক করবে না বা করতে পারে তা ঠিক নেই, বাট
হয়তো করবে না। তো এই বিষয়টা একটু মানে অবাক লাগে আমার। তো সেদিনকে রাতে কোনো আওয়াজ হয়নি। তার পরের দিন হয় জন্মাষ্টমী। স্যার ভাই ওইটা ছিল আমার সব থেকে বড় একটা দিন, মানে ভয়ানক একটা রাত। ওই দিন জন্মাষ্টমী পুজো হয়। সেদিনকে ঘরে আমার ভেবেছিলাম জন্মাষ্টমী পুজোটা দিলে আর তেমন কিছু হবে না। তো পুজো দেওয়ার পর রাত্রে আনুমানিক 11টা। তো সেদিনকে আসল ভাই রাত 11টা থেকে রাতেবেলা আওয়াজ করা শুরু হয়। মানে সেই আওয়াজ কি আওয়াজ, মানে সেই যেন কেউ রাগের মাথায় যেন কেউ ধুম 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 করে আওয়াজ করছে। মানে রাত 11টা থেকে ভোরের আজান দেওয়া অব্দি টানা 4 ঘন্টা ধরে আওয়াজটা চলে। মানে সেদিনকে রাতে মনে হয় আমরা ঘুমাতে পারিনি ওই আওয়াজে। মানে এত জোরে জোরে আওয়াজ করেছে, যেন কেউ রাগের মাথায় আওয়াজ করেছে। তো তারপর কিন্তু মজার বিষয় হচ্ছে তারপরের দিন থেকে আর কোনো সমস্যা নেই সেই বাড়িতে, না কোনো আওয়াজ হয় না কোনো কিছু। টানা 6 মাস কাটিয়ে দিলাম আমরা সে বাড়িতে, কোনো সমস্যা হয়নি। তো তার মাঝে আরেকটা ইন্টারেস্টিং বলে দিই যে ফুল গাছের কথাটা আমি বলেছিলাম, এটা নিয়ে একটা কেস আছে। সেটা হচ্ছে ভোরবেলা থেকে, তখন শীতকাল নাগাদ ভোরবেলার দিকে একজন মহিলা আসতো, আনুমানিক ভোর 4টেরও আগে, ঠিক আছে, ভোর 4টেরও আগে একটা মহিলা আসতো লাল পাড় সাদা শাড়ি পরে। তো উনি ফুল তুলতো, গাছের যত ফুল ছিল সব তুলে নিয়ে চলে যেত। তো মা দেখছে যে সকালবেলা উঠে দেখতো যে কোনো ফুল পেতো না। তাই মা ঠিক করলো যে মা একদিন জেগে থাকবে, দেখবে কে ফুল নিয়ে যায়। তো ফুল নিয়ে যাওয়ার জন্য দেখার জন্য মা জেগেছিল। দেখে একজন মহিলা সাদা শাড়ি লাল পাড় পরে আসে। তাই মা তাকে বেশ মানে জোরেই বলে যে আপনি কে, রোজ এরকম ফুল নিয়ে যান, কিছু ফুল রেখে যান না, আমাদের তো দরকার পড়ে নাকি। তো মহিলা বললো আচ্ছা, ব্যাস এইটুকু বললো আচ্ছা। কিন্তু মা বলছে, আমি তো তখন ঘুমিয়ে পড়েছিলাম, মা বলছে যে তার মহিলাটার গলাটা একদম কর্কশ গলা, একটা মহিলার গলাতে যে এমন আওয়াজ হয় সেটা মা কখনো ভাবতে পারিনি। তো তারপরের দিন থেকে মানে প্রত্যেক দিন সকালবেলা মা উঠে দেখতো যে আমাদের সিঁড়ির পাশে যে বসার জায়গা থাকে না, সিঁড়ির পাশে, তো ওখানে ফুল রাখা থাকতো, প্রায় 2টো জবা ফুল আর অনেক করে সাদা ফুল আর কিছু শিউলি ফুল রাখা থাকতো প্রত্যেকটা দিন, ঠিক আছে। আর এরকম মা দেখতো যে গাছে ফুলও কিছুটা নেওয়া আছে আর কিছুটা নেওয়া নেই। তো এরকম রোজ হতো, নিত, কিছু রেখে যেত। একদিন প্রায় কটা রাত 4:30 নাগাদ মা ওঠে ফুল তুলতে। তো দেখে ওই মহিলা ফুল তুলছে। তো মহিলাকে বলে যে আপনি কি রোজ ফুল রেখে যান? মহিলা মুখে কিছু বলে না, জাস্ট মাথা নাড়ায়, বলে হ্যাঁ, মানে হ্যাঁ বোধক ভাবে মাথা নাড়ায়। তো মা বলে যে ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি আমার তো ওঠা হয় না, আমি ফুল পেলে, আমি তো নতুন এসেছি, আমি জানি না কোথায় কি ফুল পাওয়া যায়, তো আপনি এরকম ফুল রেখে যান, তার জন্য ধন্যবাদ। তো মহিলা ব্যাস মাথা নাড়িয়ে চলে যায়, কোনো কথা বলে না। তো তারপর দিন থেকে ভাই ফুল আসতো ঠিকই, কিন্তু আগের থেকে ধরো বেশি বেশি ফুল দিয়ে যেত সে মহিলা। মানে এটা স্বাভাবিক হতে পারে, মহিলা দিয়ে যাচ্ছে, কিন্তু আর সব থেকে ইন্টারেস্টিং ঘটনাটা ঘটে আসলে ভাই সেদিনকে, যেদিনকে ওই মহিলাকে মানে মা কি করেছিল, ওই মহিলা আসার আগেই মা ওই গাছের সমস্ত ফুল নিয়ে নেয়, যার ফলে সেদিনকে দেখে কি ওই মহিলা একটাও ফুল দিয়ে যায় না, বা তারপর দিন থেকে মহিলা একটাও ফুল আমাদের আগে যেমন দিয়ে যেত সেভাবে দিয়ে যায় না। আর সেদিনকে রাতে যেদিনকে থেকে শুরু করে মহিলা ফুল না দেওয়া, সেদিন থেকে আবার বাড়ির চারপাশে আওয়াজটা শুরু হয়, আবার সে ধুম 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 এই আওয়াজটা শুরু হয়। তো আমরা রীতিমতো ঠিক করে ফেলেছি যে আমরা সে বাসায় মানে বাড়িতে থাকবো না। তো আমরা বাড়িটা চেঞ্জ করার সিদ্ধান্ত নিই, বাবাকে বলে সে বাড়িটা চেঞ্জ করে সিদ্ধান্ত নিই। তারপর চেঞ্জ করার পর আমরা আগে যেখানে থাকতাম আবার সেখানেই চলে আসি। তো স্যার আমার এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে মাথায়, যে
সেই মহিলাটা কে। কারণ ওই মহিলার সম্বন্ধে আশেপাশে যাদেরকে জিজ্ঞাসা করো তো তারা বলতো না এমন তো কাউকে দেখিনি, এরকম মানে গায়ের রং মানে শ্যামবর্ণ, মানে ভালোই মানে অনেকটা কেমন বলবো, মা বুঝতে পারিনি অন্ধকারে তো, মা শ্যামবর্ণ, সাদা শাড়ি পরে আসতো, সাদা শাড়ি লাল পাড় পরে আসতো, প্রতিদিন ঠিক ওই টাইমে আসতো, ঠিক ভোরে আজান হতো উনি আসতেন, তারপর উনি ফুল টুল নিয়ে চলে যেতেন। ওনাকে আর কেউ নাকি দেখেনি কখনো ফুল তুলতে বা এই করতে। তো ওই মহিলাকে এই প্রশ্নটা রাসেল থেকেই যায়। আর একটা প্রশ্ন হচ্ছে যে যখন আমরা ফুল তোলানোকে মানা করলাম, তারপর পরের দিন থেকেই আবার সেই বাড়ির উপর ওই আওয়াজটা শুরু হয়ে যায়। তো এই বিষয়টা নিয়ে এটা আমরা প্রত্যেকে মানে অত্যন্ত ভয় পেয়েছিলাম আর কি। তো এমন কিছু হয়নি যে জানি না কষ্ট এটা আপনাদের কেমন লেগেছে বা কি। তো আমাদের সাথে মানে যতটুকু হয়েছে ভগবানের ধর্ম ইয়েতে যে বেশি কিছুর প্রতি যায়নি, তার জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ। আর যাই হোক, আমরা এখন নতুন জায়গায় চলে এসেছি, এখন কোনো সমস্যা নেই। আমরা নতুন জায়গায় চলে এসেছি প্রায় 2 মাস হয়ে গেল, এ বাড়িতে কোনো সমস্যা নেই। তো এই ছিল স্টোরিটা। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নাম আশিক, আমি বর্তমানে যুক্তরাজ্যে বাস করতেছি। এখন যে ঘটনা বলতে যাচ্ছি সেটা ঘটেছিল আমার এক বন্ধুর এক আত্মীয়র কাছে। বন্ধুর নাম হচ্ছে মুশফিক এবং এই ঘটনা ঘটেছিল ওনার চাচার সাথে। এর আগেও আমি একটা ঘটনা পাঠিয়ে দিয়েছিলাম যেটা ঘটেছিল ওনার আরেক আত্মীয়র সাথে এবং ঘটেছিল ওনাদের বাড়িতেই। ওনাদের বাড়িতে প্রায় নাকি অনেক ভৌতিক ঘটনা এবং ভয়ঙ্কর অনেক ঘটনা ঘটে। এরকম একটা ঘটনা এখন বলতে যাচ্ছি। ঘটনাটা হচ্ছে যে ওনার চাচা কোনো এক কারণে ওনাদের বাড়িতে আসে অনেকদিন আগে। তখন উনি সিদ্ধান্ত নেন যে রাতটা ওনাদের বাড়িতেই কাটাবেন। বলে রাখা ভালো যে ওই চাচাটা কোনো জিন বা ভূত বা কিংবা কোনো অশরীরী আত্মা ইত্যাদি বিশ্বাস করতেন না। ওনাকে অনেক বলাও হয়েছে যে অনেক ওই বাড়িতে বিভিন্ন ভৌতিক ঘটনার সম্মুখীন হয়েছে অনেকেই, কিন্তু তারপরও তিনি এসব কথা তিনি বিশ্বাস করেননি। তো রাতে উনি আমার বন্ধুর সাথেই ঘুমায় একটা রুমে বলে রাখা ভালো, রুমে কোনো খাট ছিল না, বরং ওনারা মাটিতেই তুষক বিছিয়ে ঘুমিয়ে যান। আমার বন্ধুটা ঘুমিয়ে যায় আমার ওই বন্ধুটার চাচার সাথে। তখন রাতে ওনারা দুজনেই মোবাইল চালাইতেছিলেন। তখন আমার বন্ধু ঘুমিয়ে যায় কারণ উনি অনেক ক্লান্ত ছিলেন। তখন ওনার চাচার ঘুম আসেনি তখনও, সেই কারণে তিনি মানে মোবাইল টিপতেছিলেন তখনও গভীর রাতেই। তখন স্বাভাবিকভাবে তিনি শুয়েছিলেন। তখন হঠাৎ করে তিনি দেখেন যে জানালাটা খোলা ছিল, যেহেতু গরম ছিল প্রচুর, সেই কারণে তখন জানালার মধ্য দিয়ে তিনি দেখতে পান যে একটা কালো একটা ছায়ামূর্তি কিংবা অবয়ব, একটা যার চোখ হচ্ছে পুরোপুরি লাল এবং দেখতে মানে মানুষের মতো ছিল না। তখন উনি সেটা দেখতে পান আর কি, জানালার বাহির দিয়ে উনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেটা দেখে তিনি একেবারে মানে কি বলবেন সেটা মানে তিনি অনেক শক হয়ে যান আর কি, মানে কিছু বলতে পারেন না, প্যারালাইজড হয়ে যান মানে টেম্পোরারিলি আর কি, মানে কিছুক্ষণের জন্য। তখন ওই অবয়বটা নাকি জানালা দিয়ে ভেদ করে তখন তিনি ওনার কাছে এসে তখন ওনার পায়ে নাকি ধরে। তখন সেটা দেখে তিনি প্রচন্ড ভয় পান এবং তিনি একেবারে মানে পা দিয়ে একটা লাথি দেন ওই অবয়বটাকে। তখন অবয়বটা নাকি চলে যায় লাথির শব্দে। তখন আমার ওই বন্ধুটা উঠে যায় ঘুম থেকে উঠে যায়। তখন ঘুম থেকে উঠে জিজ্ঞেস করে যে কি হয়েছে। তখন আমার ওই বন্ধুটার চাচা সব যা হয়েছে সব ঘটনা খুলে বলে। তখন আমার বন্ধু বলে, তখন ওনারা আবার ঘুমিয়ে যায় স্বাভাবিকভাবে, কারণ আমার বন্ধুর ওই চাচাটা অনেক সাহসী ছিল। তার এই ঘটনার পর থেকেও উনি তেমন মানে এসব ঘটনা তেমন বিশ্বাস করেননি, কারণ উনি অনেক সাহসী ব্যক্তি ছিল। তখন মানে
এই ঘটনার পর থেকে তখন স্বাভাবিকভাবে ঘুমান এবং পরবর্তীতে তিনি চলে যান বাড়িতে। তো এই ছিল ওই আমার বন্ধুর চাচার সাথে করা একটা ঘটনা। কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাব। আজকে আমাদের সাথে প্রথম ঘটনা যিনি শেয়ার করবেন, আমার খুব পছন্দের স্টোরি টেলার, তিনি হচ্ছে রাকিব। ধন্যবাদ রাসেল ভাইয়া। আমি আজকে যে গল্পটি শেয়ার করব এটি আসলে আমি কালেক্ট করেছি আমার একজন রিলেটিভের কাছ থেকে। তো গল্পটা একটা মানে পিশাস টাইপের একজনকে নিয়ে একটা ঘটনা, যে হচ্ছে কোনো বেবি কনসেপ্ট করলে, মানে আমার ওই রিলেটিভের বেবি কনসেপ্ট করলে বেবিটা কোনোভাবে নষ্ট হয়ে যায়। তো ঘটনাটা ভাই আমি শুরু করছি এখন। ঘটনাটা হচ্ছে এইভাবে, ওই আপুটা হচ্ছে 2-3 মাসের উনি হচ্ছে কনসেপ্ট করে, ওনার যখন বেবি হয় কনসেপ্ট করে, তো ওনার একটা গ্রামের বাড়িতে বিয়ের অনুষ্ঠান হয়। বিয়ের অনুষ্ঠানে যেহেতু গায়ে হলুদ ছিল, অনেকটা রাত হয়ে গিয়েছিল যে অনুষ্ঠানটা শেষ করার জন্য। তো রাত 12টা-1টার দিকে ওরা হচ্ছে যখন গ্রাম থেকে শহরের দিকে মুভ করে, তো গ্রামে নর্মালি হচ্ছে ভাইয়া আপনার মানে প্রধান বাহন হচ্ছে ভ্যান। তো ভ্যানে ওরা হচ্ছে যখন মুভ করে, তো মাঝে একটা বাজার ছিল। ওই বাজারে আসলে ওই আপুটা ওনার হাজব্যান্ডকে বলে যে বাসার জন্য কিছু শুটকি মাছ কেন। তো তখন আসলে ওই ভ্যানওয়ালা বলতেছিল যে এরকম আসলে শুটকি মাছ না নেওয়াটা বেটার হবে। তো আসলে ওরা দুজনে হচ্ছে অনেক মডার্ন ফ্যামিলি ছিল, আবার হচ্ছে দুজন অনেক শিক্ষিত ছিল। তো শুটকি মাছ কেনার জন্য ভ্যানওয়ালাকে বলে যে আপনি একটু দাঁড়ান, আমরা কিছু শুটকি মাছ কিনবো। তখন ভ্যানওয়ালা ওদেরকে মানা করে যে আসলে এত রাতে শুটকি মাছ নিয়ে বাড়ি যাওয়া ঠিক হবে না, আর যেহেতু আপনি একটু বেবি কনসেপ্ট করছেন তো সেক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে। তো ওরা দুজনে হচ্ছে অনেক মডার্ন ফ্যামিলি থেকে যেহেতু আসছে এবং দুজনে অনেক পড়াশোনা করে, মানে পড়াশোনা যেহেতু যারা ভাই একটু বেশি শিক্ষিত বা পড়াশোনা করে তারা আসলে প্যারানর্মাল জিনিসগুলো ট্রাস্ট করে না ওইভাবে। ওরা আসলে ভ্যানওয়ালার কথাটা ওইভাবে মাথায় না নিয়ে ওরা কিছু শুটকি মাছ কেনে। শুটকি মাছ কেনার পর ভাই বাসায় যায়। বাসায় যাওয়ার পর নর্মালি হচ্ছে ওরা ফ্রেশ ট্রেশ হয়ে ওই দিন ঘুমিয়ে পড়ে। তো ঘুমের মধ্যে হুট করে ওই আপুর হাজব্যান্ড উনি হচ্ছে ওনার গভীর রাতে ঘুমটা ভেঙে যায়। তো ঘুমটা ভেঙে যাওয়ার পর উনি দেখে যে ওনাদের একটা ড্রেসিং টেবিল ছিল, ওই ড্রেসিং টেবিলের পাশ থেকে আপনার হচ্ছে যেরকম ভাইয়া আয়নায় যদি কেউ আপনার নখ দিয়ে হচ্ছে আঘাত করে যেরকম একটা শব্দ হয় ওরকম শব্দ হচ্ছে, কিন্তু ওনাদের জানালাটা কোনো ধরনের আয়না নেই, নর্মাল কাঠের জানালা ছিল ওদের। তো ওরা আসলে একটু অবাক হয়, ওনার বউকেও ডাকে যে এরকম দেখো এরকম কেন শব্দ হচ্ছে। তো একটু পরে উনি যেটা বুঝতে পারে যে শব্দটা আসলে ওনার আয়না থেকে আসতেছে, মানে ওনার যে আয়নাটা ওখান থেকে শব্দ করতেছে। উনি সাহস করে যখন লাইট জ্বলাতে যাবে তখন দেখে একটা অবয়ব আয়নার মধ্যে দেখা যাচ্ছে এবং খুব বাজেভাবে ওনার দিকে দেখে মানে একটা বিকট হাসি দিচ্ছে। তো উনি আসলে সাথে সাথে লাইটটা অন করে, আর লাইটটা অন করার পর আসলে কিছুই দেখতে পারে না। উনি মনে করে যে আসলে অনেক টায়ার্ড ছিল, আজকে বিয়ে বাড়িতে অনেক ঝামেলা ছিল, এই জন্য হয়তো বা ওনার একটা কোনো ভুল হতে পারে। তো ওই দিন রাতে আর রাসেল ভাই কোনো কিছু হয় না। তো তার পরের দিন রাসেল ভাই যে ঘটনাটা হয় সেই ঘটনাটা হচ্ছে যে এরকম গভীর রাতে হুট করে ওনাদের পুরা রুমটা হচ্ছে শুটকির গন্ধ হয়ে গেছে, মানে পুরা রুমটা শুটকির গন্ধ করতেছে। যেরকম রাসেল ভাই আমরা হচ্ছে শুটকি খাওয়ার আগে কিন্তু নর্মালি একটু ভেজে নিই, তো ভেজে নেওয়ার সময় যে স্মেলটা আসে ঠিক ওই রকম স্মেল দিয়ে পুরো রুমটা ভরে গেছে। তো এখন উনি আসলে ভাবে যে শুটকির গন্ধ কেন আসতেছে, এইভাবে তো শুটকির গন্ধ আসার কথা না। ইভেন একটু পরে ওই ভাইয়াটা লক্ষ্য করে যে ওনার রান্নাঘরে কেউ একজন কিছু খাচ্ছে, যেরকম এক্সাম্পল হচ্ছে ভাইয়া একটা বিড়াল যদি কাটা খায় বা অন্য কিছু খায় যেরকম একটা মচমচ শব্দ হয় ওরকম মচমচ শব্দ হচ্ছে। উনি সাহস করে রান্নাঘরে যায়, গিয়ে দেখে যে লাইটটা অন করার পর দেখে যে ওনার রান্নাঘরের যে বয়মটা ছিল যেখানে শুটকি ছিল ওখান থেকে বেশ কিছু শুটকি বের করা। এবং মানে সবচেয়ে আশ্চর্য জিনিস যেটা হচ্ছে ভাইয়া, ওই শুটকিতে মানে শুটকিটা কেউ খেয়েছে, মানে শুধু শুটকির মাথাগুলো পড়ে আছে, মাছের মাথাগুলো পড়ে আছে শুটকির, বাট বাকি অংশটা কেউ খেয়ে ফেলেছে। তো উনি আসলে এই জিনিসটা এবার একটু ভয় পায়, বাট ওনার বউ যেহেতু অন্তঃসত্ত্বা তো উনি আসলে আর কিছু বলে না যে ওকে জানানোর দরকার নাই, ব্যাপারটা আমি হাইড করি। তো পরদিন উনি গ্রাম থেকে একজনকে নিয়ে এসে ওনার বউয়ের টেক কেয়ার করার জন্য। তো তার পরের দিন রাসেল ভাইয়া ওনার বউ যে স্বপ্নটা দেখে ওনার ওয়াইফ, সেটা হচ্ছে যে মানে উনি একটা নদীর চরে দাঁড়ায় আছে এবং আশেপাশে অনেকগুলো শুটকি, এবং মনে হচ্ছে কি পাশ থেকে কেউ ওনাকে বিভিন্ন ধরনের কথা বলতেছে, কিন্তু কি কথা বলতেছে ইনি আসলে ওটা বুঝতে পারতেছে না। তারপর ওনার আসলে তার কিছুক্ষণ পর ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর ওনার হাজব্যান্ডকে উনি ফোন দেয়, যেহেতু ওনার বাসা গেস্ট আসছে, উনি পাশের রুমে ছিল, যে এরকম আমার ভয় লাগতেছে, আসলে তুমি আমার কাছে আসো, আজকে আমার সাথে থাকো, আমার একটু ভয় লাগতেছে।
ওনার হাজবেন্ড আসার পর যখন ওরা আবার ঘুমিয়ে যায়, তার কিছুক্ষণ পর ভাইয়া আপুটা আবার স্বপ্ন দেখে যে একটা পিশাচ টাইপের খুব বাজে আকৃতি একটা লোক ওনাকে স্বপ্নে বলতেছে যে আমি যেভাবে মাথাগুলা মোচড় দিয়ে দিয়ে শুটকিগুলা খেয়েছি ঠিক সেভাবে আমি তোর বাচ্চাটাকেও খাবো। তো স্বপ্নটা দেখার সাথে সাথেই উনি খুব ভয় পেয়ে যায় এবং অনেক জোরে চিৎকার করে ওনার হাজবেন্ডকে সব কিছু খুলে বলে। ওনার হাজবেন্ড তখন বলে যে ঠিক আছে, সমস্যা নাই, সকালটা হোক, তারপর দেখা যাক কী হয়। তো এখানে ভাই সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে পরদিন সকালবেলা এমনি ভাই নর্মালি আমরা যদি কোনো বাচ্চাকে বা মানুষকে যখন গলা টিপে ধরি যেরকম হাত পা অনেক ছড়াছড়ি করে, ওনার বাচ্চাটা পেটের মধ্যে ওরকম হাত পা অনেক ছড়াছড়ি করতেছিল। এবং এটা আসলে যে মাটা গর্ভবতী হয় উনি কিন্তু বুঝতে পারে বাচ্চা যখন মুভ করে বা নড়াচড়া করে, তো একটু মানে আশ্চর্যজনকভাবে নড়াচড়া করতেছিল এবং ওনার পেটে এমনভাবে লাথি দিচ্ছিল ওনার খুব ব্যথা লাগতেছিল। তো উনি সাথে সাথে ওনার হাজবেন্ডকে কল করে, ওনার হাজবেন্ড অফিস থেকে চলে আসে, এমার্জেন্সিভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর সবচেয়ে দুঃখজনক ব্যাপারটা হচ্ছে ভাইয়া ওনার বাচ্চাটা আসলে ডেড ছিল। এবং সবচেয়ে আরও আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে বাচ্চাটার গলার ডান পাশে একটা অনেক ক্ষতর একটা দাগ, মানে মনে হচ্ছে যে কেউ গলা টিপে বা কোনো আঘাত করে বাচ্চাটাকে মেরে ফেলেছে। তো এরপর রাসেল ভাইয়া ওরা আসলে ওই বাসায় আর আসলে ওইভাবে থাকতে চায় না, মানে ওদের ধারণা যে হয়তো বা বাসার কোনো প্রবলেম। তো উনি নেক্সট উনি যখন আবার কনসেপ্ট করে উনি প্ল্যান করে যে আসলে এবার গ্রামের বাড়িতে রেখে দেবো। তো ওনার ওই আপুর হচ্ছে গ্রামের বাড়িতে উনি চলে যায়। ওনার তখন 6-7 মাস চলতেছিল বেবি কনসেপ্ট করার। ওইখানে রাসেল ভাই আরও একটা মর্মান্তিক ঘটনা ঘটে, সেটা হচ্ছে রাত এরকম 2টা-3টার সময় ওনার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। তো ওনার মাকে ডাকে যে মা তুমি ওঠো, আমি হচ্ছে ওয়াশরুমে যাব। তো ওনার মা আসলে অনেক ঘুমেছিল, তখন বলতেছে যে তুই লাইটটা অন করে তুই উঠ, আমি যাচ্ছি। তো উনি যখনই লাইটটা অন করছে মানে অন করতে যাবে, উনি যখন বিছানা থেকে ওঠে সাথে সাথে একটা গরম হাওয়া ওনার সাথে উঠে মানে ওনাকে এইভাবে বলে যে তোর কি ধারণা এবারও তুই তোর বাচ্চাকে খুব ভালো মতো পাবি, এটা বলে ওনাকে একটা জোরে ধাক্কা দেয়। উনি হাত থেকে খুব জোরে পড়ে যাওয়ার পর ভাইয়া ওনার আবার বাচ্চাটা নষ্ট হয়ে যায়। তো এর জন্য এরপর ওনারা আসলে খুবই কষ্ট পায় এবং বাসায় হুজুর টুজুর ডাকানো হয়। তো হুজুরটা তখন বলে যে আসলে ওই আপনারা যে শুটকি নিয়েছিলেন তখন একটা খারাপ জিন পজেস্ট করে ওনাকে, এবং ওই জিনটা মূলত উনি এই ধরনের কাজগুলোই করে, বাচ্চা নষ্ট করে। তো ওরা আসলে এই জিনগুলো এই কাজগুলো এইটা, তো ওরা ঘরটর ভাই সব কিছু বন্ধ করে দেয়। নেক্সট বার উনি আবার কনসেপ্ট করার পর সবাই খুব মানে সচেতন, একদম খুব কেয়ারলিভাবে। তা 8 মাস কাছাকাছি হবে ওনার হচ্ছে মানে বেবি বয়স হবে, এরকম 8 মাস হবে, এবং পেটে থাকে বেবি ওনার। তো ওই সময় রাসেল ভাইয়া এরকম আবার রাত্রিবেলা গ্রামে ওয়াশরুমে যায়। তো এরকম ওনার সাথে 2-3 জন ছিল। তো উনি ওয়াশরুম থেকে যখন ব্যাক করবে তখন হুট করে ভাই গভীর রাতে একটা বিড়াল ওনার পায়ের নিচে এসে এমনভাবে ওনার মানে বিড়ালের যেহেতু ভাই বিড়ালের হচ্ছে দেহ তো অনেক নরম পিচ্ছিল, তো ওনার ওই যখন পায়ে পড়ে উনি স্লিপ করে আবার খুব বাজেভাবে পড়ে যায়। বাজেভাবে পড়ে যাওয়ার পর ওনাকে আবার উনি অনেক অসুস্থ হয়ে যায় এবং ওখানে ওনার ব্লিডিং হওয়া শুরু করে। তো উনি আবার হাসপাতালে যাওয়ার পর আসলে রাসেল ভাইয়া ওইখানে ওনার সবচেয়ে খারাপ যে জিনিসটা হয়, ওখানে ওই সেম আবার বাচ্চাটা মারা যায় এবং ডাক্তার বলে যে নেক্সট টাইম আপনি বেবি কনসেপ্ট করতে পারবেন কিনা এটা আসলে আমরা শিওর বলতে পারতেছি না, কারণ আপনার বেবি কনসেপ্টের যে ওগুলো ছিল ওইগুলো অনেকটা এখন ওইভাবে হয়তো বা কাজ নাও করতে পারে। তো এরপর ভাইয়া হচ্ছে ওরা অনেক ডাক্তার দেখায় বা অনেক হচ্ছে কবিরাজ দেখায়। তো এইটা ওদের ঘটনা হচ্ছে ভাইয়া প্রায় 10-12 বছর হচ্ছে। ওরা এখনও ওই আপুটা আপনার ভাইয়া কোনোভাবে মানে বেবি কনসেপ্ট করতে পারেনি। তো ওরা রিসেন্ট হচ্ছে 1 বছর আগে একটা এতিমখানা থেকে বাচ্চা হচ্ছে নিয়ে দত্তক নিয়ে ওরা লালন পালন করতেছে। বাট জিনিসটা ভাই অনেক দুঃখজনক, আমার অনেক খারাপও লেগেছে জিনিসটা। এবং উনি যখন আমার সাথে গল্পটা করতেছিল খুব কান্নাকাটি করতেছিল, আমি অনেক রিকোয়েস্ট করে ওনাকে এই গল্পটা শুনেছি, কারণ উনি যখন এই জিনিসগুলো আবার রিমাইন্ড করে ওনার খুব খারাপ লাগে। এবং এই গল্পটুকু আমাকে বলতে উনি 1 ঘন্টার উপরে লাগিয়েছিল, কারণ উনি বলতে পারতেছিল না, কারণ একটা সন্তান তো সন্তানের ব্যয় সবারই, এখন সেটা পেটে থাক আর করুক, নষ্ট হলে সবারই খারাপ লাগে। তো এই ছিল ভাই আমার ঘটনা। ধন্যবাদ সবাইকে। চলে যাব আমাদের পরবর্তী ঘটনা। ধন্যবাদ রাসেল ভাই। আমি এখন যে ঘটনাটি শেয়ার করব এই ঘটনাটি আমাকে এক ভাইয়া শেয়ার করছে, কিন্তু উনি তার নাম এবং ঠিকানা বলতে নিষেধ করছেন। তো ঘটনাটা 1980 অথবা 81 সালের ওইদিকে হবে, একটা প্রত্যন্ত গ্রামের ঘটনা। তো ওই গ্রামটাতে উনি পড়ালেখা করতেন তখন হাই স্কুলে। তো উনি যে রাস্তা দিয়ে স্কুলে যেতেন এবং স্কুল থেকে ফিরতেন যে রাস্তা দিয়ে, ওই রাস্তাটা ছিল একটা খালের পাশ দিয়ে।
তো ওই ছোট্ট একটা খাল এবং এক পাশে ছিল ধানের জমি, আর ওই খালটা এঁকে বেঁকে যাওয়ার কারণে রাস্তার কিছু কিছু জায়গায় পুরাতন কিছু কালভার্টের মতো দেয়া হয়েছিল ওই সময়ে। তো এই কালভার্টগুলো একটু রাস্তা থেকে উঁচু, আবার কালভার্ট পরে আবার রাস্তাটা একটু নিচু হয়ে যায়, সামনে কি আছে এটা দেখা যায় না কালভার্টের কারণে। তো উনি সাইকেল নিয়ে তখন যাতায়াত করতেন ওই সময়টাতে, ওনাদের একটা পুরাতন সাইকেল ছিল সেই সাইকেলে। তো উনি যখন একদিন সাইকেল নিয়ে স্কুলে গেছেন এবং স্কুল থেকে ফেরার পথে উনি ওনার যে সহপাঠী ছিল তাদের সাথে ক্রিকেট খেলে আসতে অনেক লেট হয়ে যায়, রাত হয়ে যায়। তো উনি রাত্রেবেলা বাজারে আসে, যে চিন্তা করে যে কারোর সাথে সে বাজার থেকে বাড়িতে চলে আসবে, কারণ ওই খালটার পাশে আর কোনো বাড়ি ছিল না, একদম প্রায় 2 কিলোমিটার রাস্তা পুরোটাই খাল ছিল। তো উনি বাজারে আসার পরে সেই দিন কাউকে দেখতে পায় না, কারণ ওই দিন আকাশটা অনেকটা মেঘলা ছিল, এই কারণে বাজারে কাউকে দেখতে পায় না। তো উনি ভাবে যে ঠিক আছে, যেহেতু সাইকেল আছে আমার কাছে, আমি খাল পার দিয়ে চলে যেতে পারবো, কোনো সমস্যা হবে না। তো উনি তখন ওই রাস্তা দিয়ে সাইকেল নিয়ে আসা শুরু করে। আসার একটা পর্যায়ে উনি যখন প্রথম কালভার্টটা পার করার পরে উনি দেখে যে ওনার পিছনে, মানে সাইকেলে মনে হচ্ছে একটা ভারী কিছু, যেমন সাইকেলের পিছনে কোনো ধানের বস্তা বা চালের বস্তা নিয়ে আসলে যেরকম ভারী অনুভব হয়, এইরকম একটা ভারী কিছু মনে হচ্ছে যে ওনার সাইকেলের পিছনে বসে আছে বা কিছু একটা রাখা আছে, এরকম উনি ফিল করতেছে। তো প্রায় অনেক জোরে সাইকেল চালাতে হচ্ছে, কিন্তু সাইকেল সামনের দিকে ওই তুলনায় আগাচ্ছে না। একটা পর্যায়ে উনি খেয়াল করে যে ওনার সাইকেলটা আরও বেশি স্লো হয়ে গেছে এবং একেবারেই সামনের দিকে আর আগানো যাচ্ছে না। তো একটা পর্যায়ে উনি সাইকেল থেকে নেমে পিছনে তাকায় যে না, আসলে সাইকেলের পিছনে কিছু নেই, একদম সব কিছুই স্বাভাবিক। উনি যখন সাইকেলটা হাত দিয়ে ঠেলে সামনের দিকে নিচ্ছিল তখন স্বাভাবিক চলছিল, তখন আর কিছু নেই। কিন্তু উনি যখনই সাইকেলে উঠে আবার একটু জোরে সাইকেল চালানো শুরু করে, তখনই দেখে যে পিছনে সেম অবস্থা, তার সাইকেলের একদম অনেক ভারী হয়ে গেছে এবং সাইকেল কোনোভাবেই সামনের দিকে আগানো যাচ্ছে না। তো এইভাবে একটু আসার পরে উনি ব্যাপারটা নিয়ে বেশ বিরক্ত হয়ে যায় যে সাইকেলের কী সমস্যা হলো। উনি তখন পরের আরও একটা কালভার্টে চলে আসে এবং কালভার্টে আসার পরে উনি কালভার্টের উপরে দাঁড়ায় কিছুক্ষণ। দাঁড়ানোর পরে হঠাৎ সামনে দেখে যে কালভার্টের নিচে রাস্তা থেকে একটা ছাগল তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, মানে কালো একটা ছাগল। স্বাভাবিক দেখা যাচ্ছে ছাগলটা, উনি ভাবে যে হয়তো গ্রামের থেকে কারো ছাগল রাতে বা মানে ঘরে না উঠে সে হয়তো দিকভ্রান্ত হয়ে রাস্তায় চলে আসছে। তো উনি কি করে, সাইকেলটা ঠেলে নিয়ে সেই ছাগলটার দিকে যায়, যে ছাগলটা সে সামনের দিকে নিয়ে যাবে বাড়ি পর্যন্ত। এরপরে দেখে যে ছাগলটার কাছে উনি যতই জোরে যায় কিন্তু ওই দূরত্বটা কখনোই কমে না, ছাগলটা সেম দূরত্ব রেখে ওনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। তো একটা পর্যায়ে উনি ভাবে যে তাহলে আমি সাইকেলে উঠে ছাগলটাকে ধরে ফেলি। তো উনি আবার সাইকেলে উঠে সাইকেলটা যখন চালাতে শুরু করে তখন আর ওই ভারটা উনি অনুভব করে না সাইকেলে, উনি জোরেই চালাইতে পারে। কিন্তু হঠাৎ দেখে যে ছাগলটা ওনার দিকে ঘুরে যায় রাস্তার মাঝপথে। তো ঘুরে যাওয়ার পরে ছাগলটা যেটা করে ওনার দিকে তেড়ে আসে সাইকেলের দিকে। তো ছাগল সাধারণত এই ধরনের আচরণ করে না, খুব শান্তশিষ্ট প্রাণী। তো উনি ব্যাপারটা নিয়ে বেশ অবাক হয়ে যায় যে ছাগল এভাবে তেড়ে আসতেছে কি জন্য। তো এর একটু পরেই ছাগলটা একদম এক দৌড়ে এসে ওনার সাইকেলের সাথে মাথা দিয়ে একটা বাড়ি দেওয়ার পরে উনি খালের মাঝে পানিতে পড়ে যায় সাইকেল সহ। তো উনি তখন রাত্রেবেলা ওইভাবে গা ভেজা অবস্থায় খাল থেকে উঠে আসে এবং সাইকেলটা নিয়ে উনি তখন বাড়িতে চলে আসে। তো এই ব্যাপারটা কাউকে ওইভাবে বলে না যে কি হয়েছে, ওনাকে বলে যে তুমি খাল মানে আসতে এরকম ভিজলে কেন, তো বলে যে আমি সাইকেল নিয়ে অন্ধকারে খালে পড়ে গেছিলাম, কিন্তু এই ব্যাপারটাও নিয়ে বলেন। তো এরপরে যেটা হয়, ওনার একটা চাচি আছে, তার বেবি ছিল একটা, বেবির বয়স প্রায় 4 মাসের মতো তখন। তো ওই সময়ে বাড়িতে কিছু অস্বাভাবিক ঘটনা শুরু হয়। সেটা হচ্ছে যে বাড়ির পাশে ওনাদের একটা বিশাল বাঁশঝাড় ছিল। তো কয়েকটা বাড়ির পাশে ওনাদের বাড়িটা ছিল একটা কর্নারে এবং একটা পুকুর ছিল, ওই পুকুরের পাড়ে ছিল বিশাল একটা বাঁশঝাড় এবং একটা তেঁতুল গাছ ছিল। তো ওই তেঁতুল গাছে ওনারা যেটা খেয়াল করতো যে মাঝরাত্রে মনে হচ্ছে যে ওই বাঁশঝাড় থেকে একটা ঝড় শুরু হয় এবং সেটা তেঁতুল গাছে যে থেমে যায়। তো এই ঝড়টা অন্যদিকে আর কোথাও হয় না, শুধু ওনাদের বাড়িতেই হয় এবং মাঝরাত্রেই বাতাসটা হয় এবং ওনারা বুঝতে পারে ব্যাপারটা। তো একদিন যেটা হয় যে ওনার কাকি, যে চাচি যে ছিল, উনি রাত্রে ঘুমিয়ে আছে বেবি পাশে নিয়ে, হঠাৎ খেয়াল করে যে রুমের মধ্যে একটা খসখস শব্দ হচ্ছে। তো ওই সময় তো ভাই এইভাবে কারেন্ট ছিল না গ্রামের বাড়িতে, ওই হারিকেন জ্বালায় রাখতো এবং আলোটা অনেকটা
কম করে রাখতো, যেহেতু ছোট বাচ্চা ছিল একবারে না নিভাই কমায় রাখতো। তো ওই কম আলোতে উনি যেটা দেখে যে একটা কালো অবয়ব লোমশ প্রকৃতির বড় কিছু একটা, সেটা ওনাদের যে জানালা, ওই জানালা দিয়ে ভিতরে ঢোকে রুমের, এবং ঢুকে রুমের ওনাদের খাটের পাশে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত লাফালাফি করতে করতে চলাচল করে। তো ওই চাচি তখন চিন্তা করে যে এইটা আবার কোন প্রাণী, এইরকম প্রাণী তো গ্রামে সাধারণত থাকে না। তো উনি তখন কি করে, ওই হারিকেনের আলোটা বাড়ায় দেয়, এবং বাড়ায় দেওয়ার সাথে সাথে ওই প্রাণীটা এক লাফে ওনাদের জানালা দিয়ে আবার বাইরে চলে যায়। এবং ওই যাওয়ার পরে উনি দেখে যে জানালার ওনাদের হচ্ছে কাঠের কিছু শিক দেয়া ছিল জানালায়, এবং 4-5টা শিক ওখানে ভেঙে যায়। ওই শিকগুলো ঠিক ছিল ওনারা ঘুমানোর আগ পর্যন্ত, কিন্তু ওই প্রাণীটা বের হয়ে যাওয়ার পরে ওই শিকটা ভাঙা। তো উনি তখন বেশ ভয় পেয়ে যায় যে গ্রামে এই সময় এইরকম কোন প্রাণী আসলো যেটা এইরকম ঘরে ঢুকে জানালার শিক ভেঙে বের হয়ে গেল। তো ব্যাপারটা নিয়ে ওই বাড়ির সবাই বেশ চিন্তিত হয়ে যায়, যেহেতু ছোট বাচ্চা আছে বাড়িতে। তো তখন ওনারা বাড়ি পাহারা দেওয়া শুরু করলো যে আসলে কোন প্রাণী আসে। আর তখনই ওনারা খেয়াল করে যে ওই ঝড়টার সময় ওই একটা প্রাণী ওই বাঁশঝাড়ের মাথা থেকে নেমে ওই তেঁতুল গাছের মাথায় যেয়ে ওঠে, মানে মাটি দিয়ে নেমে যায়, গাছে উঠে যায়, আর তখনই এই ঝড়টা হয়। তো এই ব্যাপারটাতে বেশ ভয় পেয়ে যায় ওনারা। তো ওনারা কি করবে এটা বুঝতে পারতেছিল না। একটা পর্যায়ে উনি একজন হুজুরকে নিয়ে আসে। তো হুজুর আসার পরে ওনাদের জানায় যে এই বাড়িতে খারাপ কোনো একটা জিন চলে আসছে, কিন্তু কিভাবে আসছে বা কেন আসছে এই ব্যাপারটা উনি জানে না, উনি বলতেও পারে না। তো উনি বলে যে এই জিনটা হয়তো কোনো ক্ষতি করতে পারে আপনাদের, তা আমি আপনাদের বাড়িটা বন্ধ করে দিয়ে যাই, তাহলে হয়তো আপনাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো ওই হুজুর বাড়িটা বন্ধ করে দিয়ে যায়, কিন্তু এর 4 দিন পরে আবার সেই সেম সমস্যা শুরু হয়ে যায়। এবং তারপরে ওই হুজুরকে যখন ডাকা হয়, তো তখন হুজুর বলে যে এই সমস্যাটা আমি সমাধান করতে পারবো না, আপনারা ভালো একজন হুজুরের কাছে যান, তিনি হয়তো সমাধান করতে পারে। তো ওনারা এলাকায় একটা ভালো হুজুর খোঁজা শুরু করে দেন। এরপরে যেটা হয়, 3 দিন পরে ওই মহিলা, উনি চাচি, উনি হচ্ছে বেবিটা পাশে নিয়ে বসে রান্না করতেছে রাত্রেবেলা। তো রান্না করতেছে, এর মধ্যেই হঠাৎ উনি খেয়াল করেন যে ওই সন্ধ্যার সময়ে ওই বাঁশঝাড়ের উপরে ওই প্রাণীটাকেই সে আবার দেখতেছে, এবং ওই প্রাণীটা এক বাঁশঝাড়ের মাথা থেকে অন্য বাঁশঝাড়ের মাথায় লাফ দিয়ে যাচ্ছে, এবং বাঁশগুলো একদম মাটির সাথে লেগে যাচ্ছে এই লাফালাফিতে। হঠাৎ একটা ঝড়ের মতো শুরু হয়ে যায়। তো উনি, ওই মহিলা হচ্ছে গাছের পাতা দিয়ে আগুন জ্বালাচ্ছিল চুলায়। তো হঠাৎ ওই পাতাগুলো একদম উড়ে ওনার চোখে মুখে চলে যায়। আর এই সময়ের মাঝেই উনি দেখে যে পাশে আর বেবিটা নেই যেখানে শোয়াই রাখছিল। তো তার মধ্যেই বাড়িতে অনেক চিল্লাচিল্লি শুরু হয়ে যায় যে বাবুটা হারাই গেছে। সবাই বের হয় যে কিভাবে হারাই গেল। তো উনি বলে যে এই অবস্থা। তো বলে এইটা তো কোনো কথা না, বাতাসে তো এইরকম করে বাবু উড়ায় নিয়ে যাওয়ার কোনো কথা না। তো তখন তারা লাইট, তারপরে হারিকেন, এগুলো নিয়ে আশেপাশে খোঁজা শুরু করে দেয়। তো খুঁজতে খুঁজতে প্রায় আধা ঘন্টা ধরে খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও তারা ওই বেবিটাকে পায় না। এরপরে ওই তেঁতুল গাছের একটা ডালে দেখে যে বেবিটা হাত পা ছড়ানো অবস্থায় ডালের উপরে শুয়ে আছে, মানে হাত পাগুলো নিচে, এবং ওই বেবিটা উপর হয়ে ওই ডালের উপরে পড়ে আছে। তো ওনারা বেশ ভয় পেয়ে যায় যে বেবি এভাবে কেন আছে। তো একজন গাছে উঠে বেবিটাকে হাতে নেয়। তো হাতে নেওয়ার পরে দেখে যে একদম ঠান্ডা পাথরের মতো হয়ে গেছে, আর চোখগুলো বের হয়ে আছে, এবং মনে হচ্ছে যে রক্ত শূন্য হয়ে আছে, সাদা ফ্যাকাশে, যে শরীরে কোনো রক্ত নেই, এবং বেবিটা মৃত ছিল ওই তখন গাছে যখন পায় ওনারা। তো তারপরে ওনারা ভাবে যে হয়তো এই সমস্যাটা এখানে শেষ হয়ে গেছে। তো বেবিটাকে কবর দেওয়ার পর থেকে ওনাদের পাশের বাসার আরও একজন, তার রাত্রেবেলা তারও একটা ছোট বেবি ছিল 7 বছরের। তো ওই 7 বছরের বেবিটাও হারানো শুরু হয়ে যায়। তখন ওনারা দেখে যে বেবিটা ঘুমন্ত অবস্থায় ঘরের এক কোণে মেঝেতে পড়ে আছে, এবং ওই 7 বছরের বেবি যেহেতু অনেক কিছু বলতে পারে, ওকে জিজ্ঞেস করা হয় যে তুমি ওইখানে গেলে কিভাবে। তো বলে যে আমি কিছু জানি না, হঠাৎ আমার মনে হয় যে কেউ এসে আমার হাত ধরে টানতেছে এবং আমাকে কোথায় যেন নিয়ে যাচ্ছে, তারপরে আর আমি কিছু বলতে পারি না। তো তারপরে ভাবে যে তাহলে তো এই বেবিটারও সমস্যা এরকম হইতে পারে। তো তখন ওনারা একটা হুজুরকে ডেকে আনে ওখানকার। তো ওই হুজুর এসে বলে যে এই সমস্যাটা আসলে বাচ্চা খেকো নামে ওনারা বলে আর কি, যে এইটা একটা বাচ্চা খেকো জিন ছিল। তো সে এইভাবে ওই যে ছেলেটা সাইকেল নিয়ে আসতেই সমস্যাটায় পড়ছিল, ওই ছেলেটার সাথে ওই খালপার থেকে সে এই বাড়ি পর্যন্ত আসে, যে ছোট এই বাচ্চাটার কারণে। তো তারপরে থেকেই এই বাড়িতে আসে, এবং এই আশেপাশের যত বাচ্চা আছে এই বাচ্চাগুলোকে সে এইভাবে
খেয়ে ফেলবে আর কি, রক্ত খেয়ে ফেলবে। তো তারপরে ওনাকে বলা হয় হুজুরকে যে এইটার একটা সমস্যার এই সমাধান করে দেন। তো তারপরে ওই হুজুর বলে যে ঠিক আছে, এইটার একটা সমস্যার সমাধান করা যাবে, কিন্তু এর জন্য একটা খাসি জবাই দিতে হবে। তো তারপরে একটা খাসিকে নিয়ে ওই যে প্রথম ওই ছেলেটা যে সাইকেল করে নিয়ে আসছিল, সেই ছেলেটা ওই যে তেঁতুল গাছ ছিল, সেই তেঁতুল গাছের নিচে ওই খাসিটা রেখে আসে রাত্রেবেলা। তো রেখে আসার এক পর্যায়ে যেটা হয় যে ওই ছেলেটা আসার সময়ে দেখে যে খাসিটা অনেক চিল্লাচিল্লি করতেছিল, কিন্তু ওই ছেলেকে বলছিল যে পিছনে তাকানো যাবে না। এবং একটা সময়ে এমন মনে হলো যে খাসিটা এত একটা জোরে চিৎকার দিল, দেওয়ার পরে সেই ছেলে দৌড়ে বাড়িতে চলে আসে। এরপরে সকালবেলা তারা যায়, যে দেখে যে খাসিটা ওখানেই পড়ে আছে, কিন্তু খাসিটার রক্ত শূন্য, ভাই ওই রক্ত নেই খাসির মধ্যেও, ওইভাবেই খাসিটা ওখানে মরে পড়ে আছে। তো এরপরে ওই হুজুর হচ্ছে একটা বোতলে করে কিছু একটা পানি ওইখানে ছিটে দেয়, দেওয়ার পরে বলে যে আজকে থেকে এইখানে আর কোনো এই গ্রামে সমস্যা হবে না। তবে এটাকে আমি পুরোপুরি নষ্ট করতে পারি নাই, এ হয়তো আবার অন্য কোনো জায়গায় যে এই ধরনের কোনো ঘটনা ঘটাতে পারে, সে পর্যন্ত আর কোনো এই বাড়িতে আর কোনো সমস্যা নেই। তো তারপরে আসলে ওইটার কি হয়েছিল না হয়েছিল এটা আর ওনারা বলতে পারে না। তো ভাই এই ছিল আমার ঘটনা।